Good evening. Good evening, ma'am. Good evening. আচ্ছা, মৌলি, তুমি পরীক্ষা দিচ্ছ না কেন? ম্যাম আমি কোয়েশ্চেন রিসিভ করতে পারিনি ওই দিনে। মৌলি শুনতে পাচ্ছ? কি রিসিভ করতে পারোনি? কোয়েশ্চেন আমি পরের দিন পেয়েছি। হ্যাঁ, কি সমস্যা হয়েছে বুঝতে পারলাম না, আরেকবার বলো। ম্যাম নেটওয়ার্কের গন্ডগোল। না, আমি বলছি যে আমি তো একটা শিডিউল করে দিলাম, আর তুমি ধরো 2 মাস পরে ঢুকেছো, তো তোমাকে একটা শিডিউল করে দিয়েছি, দেখবে রিভিশন টেস্টও শুরু হয়েছে, ডিপিপিও শুরু হয়েছে, যাতে তুমি একটা নির্দিষ্ট টার্গেট করে সিলেবাস গুলোকে আবার নতুন করে, যেগুলো হয়ে গেছে ভিডিওগুলো দেখে, আহ, যাতে তুমি সেগুলোকে আবার তোমার মতন করে করে নিতে পারো। তো তুমি তো দেখলাম ডিপিপিও করোনি আর টেস্টও দাওনি, সেটা বুঝতে পারলাম। তোমার ওই ভিডিওগুলো দেখা হয়নি যেগুলো ডিপিপি নিলাম আমি বা টেস্ট নিলাম সেদিনে? মৌলি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বলছি তোমার ভিডিওগুলো দেখা হয়নি, যেভাবে টেস্ট শিডিউলটা তৈরি করে দিলাম সেই টেস্ট শিডিউল অনুযায়ী তুমি ভিডিওগুলো রিভিশন করছো না? ম্যাম একটু টাইম লাগবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু করো। হ্যাঁ, ডিপিপি গুলো দেখো প্রত্যেকদিন তো 10টা বা 15টা করে প্রশ্ন দেওয়া হচ্ছে, তো ওগুলো কিন্তু ডুয়েবল, মানে প্রত্যেকদিনকার পড়াটা প্রত্যেকদিন করে নিলে কিন্তু করা সম্ভব। তো ওই জন্য ডিপিপিটা করা হলো আমাদের এখানে। আর রিভিশন টেস্ট হিসেবে যে টেস্ট গুলো নেওয়া হচ্ছে, দেখবে যারা পুরনো ছিলে তাদের পক্ষেও রিভিশন হয়ে যাবে, আর তোমরা মানে যারা নতুন ঢুকেছো তাদেরও সমস্যা হবে না। তারাও নিজেদের মতো টার্গেট করে ওই ভিডিও গুলো অলরেডি তো রয়েছে, সেই ভিডিও গুলো দেখে নিজেদের মতো টার্গেট করে ওগুলো করে নিতে পারবে। তো দেখবে ভিডিও দেখলে আশা করি সমস্যা হবে না। তবু সমস্যা হলে আমাকে বলবে, আমি তখন ডাউট ক্লিয়ার করে দেবো। কিন্তু পরীক্ষাগুলো দাও, পরীক্ষাগুলো খারাপ হবে এটা ভেবে থেকে না দিয়ে রেখো না, পরীক্ষাগুলো দাও, দিতে দিতেই ঠিক হয়ে যাবে। ওকে ম্যাম। ওকে, চলো। আচ্ছা, দেখো আজকে ফটোসিনথেসিস স্টার্ট করবো, বাকিরা আস্তে আস্তে ঢুকুক, আমরা ফটোসিনথেসিস স্টার্ট করবো আজকে। এবার দেখো, ফটোসিনথেসিস হায়ার প্ল্যান্টসে আমরা জানি যে ফটোসিনথেসিস এর করার ফলেই গাছ কি করে খাবার তৈরি করছে, ফটোসিনথেসিস এর ফলে, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। এবং এই ফটোসিনথেসিস এর জন্য আমরা সমস্ত অ্যানিমালস যারা আমরা হেটারোট্রপিক, যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারি না, যারা খাবার তৈরি করতে পারি না, তারা কিন্তু ওই খাবারটা আমরা প্ল্যান্টের অটোট্রপিক অর্গানিজমটা থেকে কিন্তু আমরা পেয়ে যাই। ঠিক আছে, এবার প্ল্যান্ট কি করে খাবারটা তৈরি করে? Green plants, in fact, have to make the rather synthesize the food they need, and all other organisms depend on them for their needs. মানে আমরা সবাই, সমস্ত অর্গানিজম গুলো অটোট্রপিক অর্গানিজমের উপর ডিপেন্ড হয়ে রয়েছে খাবারের জন্য, আর গ্রিন প্ল্যান্ট সেই খাবারটা তৈরি করতে পারে। তাহলে খাবারটা তৈরি কি করে করে? দেখো, গ্রিন প্ল্যান্টস কে খাবার তৈরি করতে গেলে কিছু র মেটেরিয়ালস লাগবে। সেই র মেটেরিয়ালস এর মধ্যে জেনারেলি আমাদের লাগবে হচ্ছে ওয়াটার আর কার্বন ডাই অক্সাইড, এই দুটো হচ্ছে র মেটেরিয়ালস। এবার এই ওয়াটার আর কার্বন ডাই অক্সাইড তো নেচারেও থাকছে, নেচারেও কার্বন ডাই অক্সাইডের ওয়াটারকে আমরা নেচারেও পাচ্ছি। এবং এমনটাও হয় যে কার্বন ডাই অক্সাইড ওয়াটারের কানেকশনে আসছে, এটাও খুবই মানে সবসময় হতে পারে। ঠিক আছে, তুমি ধরো তোমার সামনে এক গ্লাস জল সামনে রাখলে, আর তুমি শ্বাস ছাড়ছো, তাহলে সেই জলের মধ্যে তো কার্বন ডাই অক্সাইড পড়ছে, তাহলে সেখানে কি খাবার তৈরি হচ্ছে? দেখবে সেখানে খাবার তৈরি হচ্ছে না। কারণ খাবার তৈরি হতে গেলে আরো দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্লোরোফিল আর সানলাইট, মানে লাইট এনার্জি, সোজা কথায় লাইট এনার্জি। আর লাগবে ক্লোরোফিল, মানে সেই লাইট এনার্জিকে ট্র্যাপ করতে পারবে এরকম একটা কম্পাউন্ড, এরকম একটা মলিকিউল। ঠিক আছে, তো সেইগুলো আমাদের থাকছে না। সেগুলো থাকছে কাদের? সেই এনার্জিটাকে ট্র্যাপ করতে পারে ক্যাপাবিলিটিটা কাদের থাকছে? থাকছে হচ্ছে প্ল্যান্টের বা যারা অটোট্রপিক অর্গানিজম তাদের। তারা সেটা পারছে বলে সেই এনার্জিটা, এই যে আমরা খাবার দাবার করার জন্য বা মানে আমরা যে চলাফেরা করছি কাজকর্ম করছি তার জন্য যে এনার্জি পাচ্ছি, সেই এনার্জিটা কিন্তু আমাদের নিজেদের এনার্জি নয়, জানো তো? সেই এনার্জিটা আমাদের ধার করা। কার থেকে ধার করা? সেই এনার্জিটা আমাদের অটোট্রপিক অর্গানিজম থেকে ধার করা। অটোট্রপিক অর্গানিজম সেই এনার্জি কোথায় পেলো?
সেই এনার্জি ওরা আবার সান থেকে ধার করেছে, সূর্য থেকে। সূর্য সেই এনার্জি কোথায় পেল? সূর্য হচ্ছে একটা সাগরের মতো অফুরন্ত এনার্জির সোর্স। সেখান থেকে আমি এক বালতি জল যেমন সাগর থেকে তুলে নিলে জল কখনোই সমুদ্রে শেষ হয় না, সেরকম সানলাইট মানে সান থেকে আমি যতই এনার্জি নিই না কেন সেখানে এনার্জি শেষ হবে না। তাহলে সেটা একটা অফুরন্ত এনার্জি সোর্স। সেখান থেকে আমি খানিকটা করে এনার্জি নিয়ে নিয়ে তার মানে বলতে পারো 1/10 এনার্জি নিয়ে নিয়ে প্ল্যান্ট কি করে? খাবার তৈরি করে। সেই খাবারের থেকে এনার্জি পেয়ে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। ঠিক আছে? তো ফটোসিনথেসিসে আজকে আমরা দেখবো যে এই ফটোসিনথেসিসটা হচ্ছে একটা ফিজিকো-কেমিক্যাল প্রসেস। ফিজিকো-কেমিক্যাল প্রসেস কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো জিনিস পাবো। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি জিনিসটা আমরা বায়োলজিতে পড়ছি কেন? কারণ এটা একটা বায়োলজিক্যাল বডিতে হয়। ফিজিক্স আর কেমিস্ট্রি কারোরই ক্ষমতা নেই এই জিনিসটাকে করার, এবং যেটার জন্য আমরা সমস্ত অর্গানিজম বেঁচে রয়েছি। ঠিক আছে? তাহলে এটা একটা বায়োলজিক্যাল বডির ভেতরে হচ্ছে কি হচ্ছে? ফিজিক্যাল কিছু রিঅ্যাকশন হচ্ছে আর কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। ফিজিক্যাল রিঅ্যাকশন এর মধ্যে দেখো এই যে লাইট এনার্জি, লাইট চ্যাপ্টারটা তোমরা কোথায় পড়ে থাকো? ফিজিক্স এর সাবজেক্টে পড়ে থাকো লাইট চ্যাপ্টারটা। আবার কিছু এই যে ক্লোরোফিল, ক্লোরোফিল ইজ আ কেমিক্যাল। কেমিক্যাল সম্বন্ধে কোথায় পড়ে থাকো? কেমিস্ট্রি চ্যাপ্টারে মানে কেমিস্ট্রি বইয়ে পড়ে থাকো। তাহলে এই যে দুটোর সংমিশ্রণে একটা ঘটনা ঘটছে একটা বায়োলজিক্যাল বডির ভেতরে, সেটাকে আমরা বলছি যে একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। ঠিক আছে? বা ফিজিকো-কেমিক্যাল রিঅ্যাকশন। তো ফটোসিনথেসিস এরকম একটা ফিজিকো-কেমিক্যাল রিঅ্যাকশন। এবারে দেখো photosynthesis is important due to two reasons, because it is a primary source of food for all the earth, all on the earth মানে সমস্ত পৃথিবীতে যতগুলো অর্গানিজমস রয়েছে সবার জন্য ফটোসিনথেসিস হচ্ছে একটা প্রাইমারি সোর্স অফ ফুড। আর কি হচ্ছে? ইট ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য রিলিজ অফ অক্সিজেন ইনটু দ্য অ্যাটমসফিয়ার। ফটোসিনথেসিসের ফলে আমরা কিন্তু অ্যাটমসফিয়ারে অক্সিজেনের অ্যামাউন্টটা বাড়তে পাই, এবং এই অক্সিজেনের জন্যই আমরা কিন্তু বেঁচে রয়েছি। এবার দেখো এই photosynthesis করে আমরা কি জানতে পারি? Let us try found out what we already know about photosynthesis. Some simple experiments you might have done in the earlier classes have shown that chlorophyll, light, CO2 are required, even water are required for the photosynthesis to occur. বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছেন, যেখান থেকে ওনারা প্রমাণ করেছেন এই যে আজকে আমরা জানি ফটোসিনথেসিস করতে গেলে আমাদের ওয়াটার লাগবে, CO2 লাগবে, ক্লোরোফিল লাগবে, সানলাইট লাগবে, এগুলো লাগবে। তো এগুলো আজকে আমরা জানলাম কি করে? আজকে আমরা এতদূর অব্দি পৌঁছলাম কি করে যে এতগুলো লাগবে সেগুলো বুঝলাম কি করে? সেটা বোঝার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছেন। এবার এক্সপেরিমেন্ট করার সময় ধরো লাইট লাগছে আমার ফটোসিনথেসিস করতে গেলে, এটা আমরা তখনই বুঝতে পারবো যদি আমি লাইটটাকে অফ করে দিই। আমরা যদি কোনো একটা ডার্ক কন্ডিশনে প্ল্যান্টকে রেখে দিই, বাকি সমস্ত কিছু প্রোভাইড করে দিই, শুধু লাইটটা রাখলাম না, তাহলে দেখতে হবে যে সে ফটোসিনথেসিস করতে পারলো কি পারলো না। যদি সে না করতে পারে তখন বুঝতে হবে যে লাইট ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ফটোসিনথেসিস। ঠিক আছে? তার মানে সে একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। মানে যেটা থাকছে না, যেটা চলে যাচ্ছে, তখনই তার অ্যাবসেন্সটা ফিল করা যায়। আজকে যদি মা দুদিন মামার বাড়ি চলে যায় তাহলে বোঝা যাবে মায়ের অ্যাবসেন্সটা ফিল করা যাবে। ঠিক আছে? তো যে থাকছে না তাকে মানে যেটা থাকছে না তাকে সরিয়ে দিয়ে আমি তখন তার ফাংশনটা জানতে পারছি। তার মানে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে অনেক কিছু মেটেরিয়ালস যেগুলো ফটোসিনথেসিস এর একদম দরকারি মেটেরিয়াল সেগুলোকে দেখেছিলেন যে আচ্ছা এইগুলো হলো আমার ফটোসিনথেসিস করতে গেলে একদম কাজে লাগবেই। তার মধ্যে বেশ কত 4-5টার মতো এক্সপেরিমেন্ট রয়েছে। দেখো, প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইডের প্রেজেন্স নিয়ে। কার্বন ডাই অক্সাইড কি ফটোসিনথেসিস এর জন্য দরকারি? এটার এক্সপেরিমেন্ট করা হয়েছিল, মোলস বলে একজন এক্সপেরিমেন্ট করেছিলেন। তার এক্সপেরিমেন্টের নাম হচ্ছে হাফ লিপ এক্সপেরিমেন্ট। কারণটা কি দেখো, উনি কি করেছিলেন যে একটা বয়ামের মধ্যে মানে একটা কাঁচের গ্লাস জারের মধ্যে পুরো ঢাকনা লাগিয়ে দিয়েছিলেন, এবং ঢাকনাটা কর্কের ঢাকনার মধ্যে দিয়ে একটা স্লাইড মানে একটা ছিদ্র করেছিলেন, সেই ছিদ্র দিয়ে একটা পাতাকে ঢুকিয়ে দিয়েছেন। এবার এই যে বয়ামটা এর মধ্যে উনি KOH এর সলিউশন রেখে দিয়েছিলেন, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন রেখে দিয়েছিলেন। পটাশিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন কেন রেখেছিলেন? কারণ এই যে বয়ামটা বা এই যে ফ্লাস্কটার ভেতরে যে এয়ারটা রয়েছে সেই এয়ারেও তো কার্বন ডাই অক্সাইড রয়েছে, তাই না? তাহলে এই যে এয়ারে যে কার্বন ডাই অক্সাইডটা সেই কার্বন ডাই অক্সাইডটাকে
টেনে নেয় হচ্ছে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে যে এয়ারটা রয়েছে সেই এয়ারে সমস্ত গ্যাস থাকবে, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড আর থাকবে না, কারণ কার্বন ডাই অক্সাইডটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড পেলেট গুলো। এবার পাতার বাকি অর্ধেকটা অংশ আমার বাকি এনভায়রনমেন্টে রয়েছে, সেখানে আমি কিছু করিনি, সেখানে আমার কার্বন ডাই অক্সাইড পাচ্ছে। ঠিক আছে, তাহলে পাতার এই অংশটা কার্বন ডাই অক্সাইড পাচ্ছে না, বাইরের অংশটা পাচ্ছে। এরপর দেখো বাকি যা যা লাগবে, লাইট দিয়েছি, জল দিয়েছি, ক্লোরোফিল দিয়েছি, বাকি সবই আছে। শুধু কার্বন ডাই অক্সাইডটাকে আমি অফ করে দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড লাগবে কি লাগবে না সেটা বোঝার জন্য। তো খানিকক্ষণ পর সেই পাতাটা ফটোসিনথেসিস করেছে। ঠিক আছে, গোটা পাতাটা ফটোসিনথেসিস করেছে। ফটোসিনথেসিস করার প্রোডাক্ট কি হলো? স্টার্চ। ফটোসিনথেসিস করার পরে কি তৈরি হয়? স্টার্চ। প্ল্যান্টের রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল স্টার্চ, সেটা তৈরি হলো। এবার একটা ব্যাপার হয়, স্টার্চে যখন আমি আয়োডিন সলিউশন যোগ করি তখন সেটার কালারটা হয়ে যায় ব্লু। আমার যে পাতাতে স্টার্চ তৈরি হলো, পাতা ফটোসিনথেসিস করলো কি করলো না, এটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না। কারণ জানো তো, কারণ স্টার্চ বাইরে থেকে বোঝা যায় না। স্টার্চ হচ্ছে হোয়াইট কালারের এবং কালারলেস বলতে পারো। তো আমরা সেভাবে পাতাতে স্টার্চ তৈরি হচ্ছে কিনা আমাদের কোনো সেন্স অর্গানে সেটা ধরা পড়ে না। না তো আমরা গন্ধ শুকে বুঝতে পারি, না তো আমরা চোখে দেখে বুঝতে পারি, কিছুতেই বুঝতে পারি না। তাহলে এবারে আমাদের কি করে বুঝতে পারবো? আমরা স্টার্চকে এমন একটা কালার্ড প্রোডাক্টে কনভার্ট করে দেবো, সেই কালার্ড প্রোডাক্টে কনভার্ট যদি স্টার্চ হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো আচ্ছা এখানটা তাহলে স্টার্চ ছিল। এবার স্টার্চকে একটা কালার্ড প্রোডাক্টে কনভার্ট করে হচ্ছে আয়োডিন। স্টার্চে আয়োডিন দিলে সেই জায়গাটা ব্লু কালার হয়ে যায়। তাহলে যে জায়গাটা আমার আয়োডিন দেওয়ার পর ব্লু কালার হবে সেই জায়গাটা আমি বুঝবো সেখানে স্টার্চ তৈরি হয়েছে, আর যে জায়গাটা হবে না সেখানে আমি বুঝবো স্টার্চ সেখানে তৈরি হয়নি। তার মানে যেখানটা আমার ব্লু কালার হয়েছে, স্টার্চ তৈরি হয়েছে, তার মানে সেখানে আমার ফটোসিনথেসিস হয়েছে। আর যেখানে ব্লু কালার হয়নি, স্টার্চ তৈরি হয়নি, সেখানে আমার ফটোসিনথেসিস হয়নি। তাহলে পাতার যখন এই পাতাটাকে খানিকক্ষণ পর ফটোসিনথেসিসের পর যখন আমি তুলছি এবং তোলার পর যখন একে আয়োডিন দিচ্ছি, দেখা যাচ্ছে পাতার সামনের পোর্শনটা যেটা আমার ওই গ্লাসের জারের বাইরে ছিল, এনভায়রনমেন্টে ছিল, সেটা স্টার্চ তৈরি হয়েছে, ব্লু কালার হয়েছে। বা যেটা গ্লাসের ভেতরে ছিল সেখানে স্টার্চ তৈরি হয়নি, ব্লু কালার হয়নি। তার মানে কি? মানে আমার ভেতরে কিসের অভাব ছিল? ভেতরে ছিল CO2 অভাব, CO2 ছিল না। তার মানে বাইরে CO2 অ্যাভেলেবেল ছিল বলে সেখানে স্টার্চ তৈরি হলো, ফটোসিনথেসিস হলো। তার মানে আমার ফটোসিনথেসিসের জন্য যে CO2 প্রয়োজনীয়, এটা কিন্তু এক্সপেরিমেন্ট করে প্রুফ করে দিলেন হচ্ছে বিজ্ঞানী মোল। ওকে, তার হাফ লিপ এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে। নেক্সট দেখো, এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে নেম দ্য প্ল্যান্ট হুইচ ডাজ নট পারফর্ম ফটোসিনথেসিস। এটা অ্যাকচুয়ালি হবে কুসকুটা বলে একটা প্ল্যান্ট। কুসকুটা প্ল্যান্টটা হচ্ছে পুরোপুরি একটা প্যারাসাইটিক প্ল্যান্ট, যে নিজে তার ক্লোরোফিলই থাকে না এবং সে অন্য ক্লোরোফিল আছে এরকম কোনো গাছের ফ্লোয়েমের ভেতরে তার নিজের একটা ডালকে ধরো ঢুকিয়ে দিচ্ছে এবং সেখান থেকে ডিরেক্ট সে গাছের খাবারটা টেনে খেয়ে নিচ্ছে। মানে যেভাবে হোস্ট বডিতে প্যারাসাইট থাকে, এই গাছগুলো সেরকমই অন্য কোনো প্ল্যান্ট বডিতে প্যারাসাইটিক প্ল্যান্ট বডি হিসেবে থাকে। ঠিক আছে, তাহলে এরা ডিরেক্ট নিউট্রিশনটাকে ড্র করে খেয়ে নিচ্ছে। বাকিগুলো দেখো অ্যালগি, ব্রায়োফাইলাম, পিচার প্ল্যান্ট, এরা সবাই কিন্তু খাবার তৈরি করতে পারে। এবার পিচার প্ল্যান্ট হচ্ছে দু রকমই পারে। পিচার প্ল্যান্ট হেটারোট্রপিক নিউট্রিশনও দেখায়, অটোট্রপিকও দেখায়। মানে তার নিজের পাতা রয়েছে, সে ফটোসিনথেসিস করে খাবার তৈরি করছে, আবার ওদিকে কিছু কিছু পোকামাকড়কে সে খেয়ে নেয়। পোকামাকড়কে খেয়ে নিয়ে মানে সে হেটারোট্রপিক হয়ে যাচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন পোকামাকড়কে খেয়ে নিয়ে সেখান থেকেও বিভিন্ন নিউট্রিয়েন্টস কিন্তু ড্র করে নিচ্ছে। ঠিক আছে, পিচার প্ল্যান্ট দুটো দুটো মোড অফ নিউট্রিশনই দেখাচ্ছে। কিন্তু পুষ্কুটা প্ল্যান্ট হলেও সে কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, সে অন্য প্ল্যান্টের ওপর প্যারাসাইট হয়ে বেঁচে থাকে। নেক্সট দেখো আরো কিছু এক্সপেরিমেন্ট আমরা পড়বো। জোসেফ প্রিস্টলির একটা এক্সপেরিমেন্ট ছিল, সেখানে উনি দেখিয়েছেন যে একটা মোমবাতি উনি জ্বালিয়ে দিয়েছেন এবং সেখানে একটা ইঁদুর রেখেছেন একটা গ্লাস জারের মধ্যে। এবার দেখা যাচ্ছে খানিকক্ষণ ওই মোমবাতিটা জ্বলার পরে খানিকক্ষণ পর মোমবাতিটা নিভে যাচ্ছে আর ইঁদুরটাও মারা যাচ্ছে। কারণটা কি? কারণটা কেউ বলতে পারবে? স্বপ্নজিৎ বলো তো কারণটা। হ্যাঁ ম্যাম। এখানে এই ফার্স্ট যে জোসেফ প্রিস্টলির যে এক্সপেরিমেন্টে ফার্স্ট যে ছবিটা আছে, এটার কারণটা কি? অক্সিজেন মানে ইউজ হয়ে যাচ্ছে তাই বলে, মানে অক্সিজেন প্রথম ইমেজে মানে ক্যান্ডেলটা যখন জ্বালাচ্ছি মানে অক্সিজেন ইউজ হচ্ছে বলে ক্যান্ডেলটা নিভে যাচ্ছে। আর তাই বলে মানে মানে ইঁদুরটাও মরে যাচ্ছে। কিন্তু যখন আমরা প্ল্যান্ট
মানে দিচ্ছি, প্ল্যান্ট তো ফটোসিনথেসাইজ করছে আর তার জন্য অক্সিজেন তৈরি হচ্ছে, ক্যান্ডেলটা একটু বেশিক্ষণ লাস্ট করছে হুম আর মানে ইয়েও দুটো মরছে না, ইঁদুরটা। একদম প্রথমটাতে আমার CO2 তে ভরে যাচ্ছে জায়গাটা, আর অক্সিজেনও শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অক্সিজেনের অভাবে ক্যান্ডেল নিভে যাচ্ছে, ইঁদুরা মারা যাচ্ছে। আর CO2 ও ভরে গেছে, ওরা অক্সিজেন পাচ্ছে না। আর এদিকে পরেরটাতে আমরা ক্যান্ডেল আর ইঁদুরের সাথে আর একটা গাছকে রেখে দিয়েছি, যে কি করছে, CO2 টা যেটা এটা তৈরি করছে, ইঁদুরটা নিঃশ্বাস ছাড়ছে, ক্যান্ডেল CO2 তৈরি করছে, সেগুলোকে গাছটা টেনে নিচ্ছে। আর ও কি বিনিময়ে ছেড়ে দিচ্ছে অক্সিজেন, যেটা নিয়ে ইঁদুরটাও বেঁচে থাকছে আর ক্যান্ডেলের লাইটটাও জ্বলছে। ঠিক আছে, তাহলে এই এক্সপেরিমেন্টটা করে উনি দেখিয়েছিলেন যে মোমবাতি আর ইঁদুর মানে অ্যানিমালস এমন কিছু টক্সিক একটা কেমিক্যাল রিলিজ করে, যে টক্সিক কেমিক্যালটাকে মানে বিশুদ্ধ বানিয়ে দেয়, মানে পিউরিফাই করে দিচ্ছে হচ্ছে প্ল্যান্ট। প্ল্যান্ট থেকে এমন একটা কিছু বেরোচ্ছে যেটা আমাদের থেকে ছাড়া টক্সিক কেমিক্যালকে পিউরিফাই করে দেয়। তো এটা উনি প্রমাণ করলেন। বাট নেক্সট দেখো, জন ইনজেনহজ এর এক্সপেরিমেন্ট কি বলেছিল, উনি সানলাইট ইজ এসেন্সিয়াল ফর দ্য প্ল্যান্ট ফটোসিনথেসিস, এটাকে উনি বলেছিলেন। উনি কি করেছিলেন, কোনো একটা অ্যাকোয়াটিক প্ল্যান্টসে যখন সানলাইট ফেলছে, তখন দেখা যাচ্ছে সেই অ্যাকোয়াটিক প্ল্যান্টস এর চারধার থেকে কিছু বাবলস, ওয়াটার বাবলস তৈরি হচ্ছে। ঠিক আছে, অ্যাকোয়াটিক প্ল্যান্টস এর মানে সব জায়গা থেকে ওয়াটার বাবলস তৈরি হচ্ছে। তো সেই ওয়াটার বাবলস গুলো কিসের? ওয়াটার বাবলস গুলো অক্সিজেনের। কিন্তু যখন সানলাইটটা দিচ্ছেন না, তখন এই ওয়াটার বাবলস গুলোও আর উনি দেখতে পাচ্ছেন না। তো তখন এটা দিয়ে বোঝা গেল যে সানলাইট ইজ নেসেসারি ফর দ্য ফটোসিনথেসিস। ওকে, কারণ অক্সিজেন ইভলিউশন হচ্ছে যখন আমি লাইট দিচ্ছি, অক্সিজেন ইভলিউশন হচ্ছে না যখন আমি লাইট অফ করে দিচ্ছি। নেক্সট দেখো, আমাদের যে জুলিয়াস ভন স্যাক্স, এটা প্রোভাইডেড এভিডেন্স ফর দ্য প্রোডাকশন অফ গ্লুকোজ ডিউরিং দ্য গ্রোথ অফ দ্য প্ল্যান্টস। মানে উনি প্ল্যান্টের গ্রোথের জন্য যে গ্লুকোজের প্রয়োজন, সেটা উনি প্রথম বলেন। Sachs later studies showed that green substance in plants, chlorophyll, is located in special bodies within the plant cell, মানে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে, এটা উনি দেখান। এই যে যেটা আমাদের সেল চ্যাপ্টারে যখন সেল পড়বো তখন দেখবে যে সেলের মধ্যে প্লাস্টিড থাকছে। কিছু কিছু প্লাস্টিডকে আমরা ক্লোরোপ্লাস্টিড বলবো, কিছু কিছু ক্রোমোপ্লাস্টিড বলবো, কিছু কিছু লিউকোপ্লাস্টিড বলবো। ক্লোরোপ্লাস্টিড কেন বলবো? ক্লোরোপ্লাস্টিডে বলবো কারণ সেটাকে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট জিনিসটা কি? এই যে সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকছে সাইটোপ্লাজমে, একটা সেলুলার অর্গানেলি এটা। ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু এরকম ধরো ওই 5 টাকা 10 টাকা, মানে 5 টাকা 10 টাকার যে কয়েন গুলো হয়, সেই কয়েন গুলোকে আমরা পরপর সারি দিয়ে রেখে দিলে যে একটা গোটা একটা থাক বা একটা কলম তৈরি হচ্ছে, গোটা কলমটাকে আমরা বলবো থাইলাকয়েড। সরি, গোটা কলমটাকে আমরা বলবো গ্রানাম। ঠিক আছে, গোটা কলমটাকে আমরা বলবো গ্রানাম। এই গ্রানামের কলমের মধ্যে এক একটা কয়েন, যেটা এক একটা কয়েনকে আমরা বলবো থাইলাকয়েড। ঠিক আছে, সেই থাইলাকয়েডের মেমব্রেনে থাকছে আমাদের ক্লোরোফিল। ওকে, তো এইখানে আমাদের ক্লোরোফিল থাকছে এবং এখানে আমাদের লাইট রিয়াকশনটা হয়, আমরা আজকে খুব ভালোভাবে ডিটেলসে পড়বো। তো মোট কথা আমাদের গ্রানাম বুঝলে। আচ্ছা, আর এই যে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে গ্রানা ছাড়াও, থাইলাকয়েড ছাড়াও যে একটা ম্যাট্রিক্স এর রিজিয়ন থাকছে না, একটা ম্যাট্রিক্স থাকছে, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় স্ট্রোমা। ঠিক আছে, আর এই গ্রানাগুলো নিজেদের মধ্যে কানেক্টেড থাকে, সেটাকে যে কানেকটিভ গুলো দিয়ে এই গ্রানাগুলো নিজেদের মধ্যে কানেক্টেড থাকে, সেটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। ওকে, তাহলে একটা ক্লোরোপ্লাস্ট মানে একটা ক্লোরোপ্লাস্টের ভেতরে কিন্তু এতগুলো স্ট্রাকচার থাকে। ক্লোরোপ্লাস্টটাকে কাটলে আমরা গ্রানা পাবো, যেগুলো কলম, বড় বড় উঁচু উঁচু গ্রানা পাবো। সেই গ্রানাগুলোর প্রত্যেকটা এক একটা কি বলবো, এক একটা পয়েন্টকে আমরা থাইলাকয়েড বলি। সেই থাইলাকয়েডের মেমব্রেনে আর থাইলাকয়েডের লুমেনে অনেক ঘটনা ঘটবে, আমরা দেখবো। আর তাছাড়া গ্রানা, থাইলাকয়েড এগুলো যার মধ্যে রয়েছে, যে স্পেসটাতে রয়েছে, যে ম্যাট্রিক্সটাতে রয়েছে, সেটাকে আমরা বলবো স্ট্রোমা। ঠিক আছে, স্ট্রোমা বলবো সেগুলোকে। আর স্ট্রোমা ল্যামেলি কোনগুলোকে বলবো? দুটো গ্রানা ধরো কোনো একটা কানেক্টেড, মানে কোনো একটা কানেকটিভ দিয়ে কানেক্টেড হয়ে রয়েছে, সেই কানেকটিভটাকে আমরা বলবো স্ট্রোমা ল্যামেলি। তাহলে এই জিনিসগুলো আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকছে। এবার সানলাইটের মধ্যে উনি আরেকজন কি করেন, মানে এঞ্জেলম্যান কি করেন, ইউজিং প্রিজম দিলে দেখবে সানলাইট কি বলবো, ওই তোমার বিচ্ছুরিত হয়ে যায়, মানে ভেঙে যায়, সানলাইটটা ডিসপার্সড হয়ে যায়। ঠিক আছে, তো ডিসপার্সড হয়ে যাবার পর ওটা 7টা ওয়েভ লেন্থ, আলাদা আলাদা ওয়েভ লেন্থের কালারে ভেঙে যায়, সেটা আমরা জানি ভিবজিওর। তো ভিবজিওরের মধ্যে যেখানে রেড লাইট আর যেখানে তোমার ব্লু লাইট, এই দুটো খুব ইম্পর্টেন্ট। কারণটা কি? দেখো, উনি কি করেছিলেন, এরকম একটা প্রিজম নিয়ে প্রিজমের একদিক থেকে লাইটটা ফেলেছিলেন। ঠিক আছে, দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও আমি
ছবি পেলে দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ ছবিটা? দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ ম্যাম। ওকে, এখানে ডান দিকে ছবিটা দেখো, আমরা একটা প্রিজম নিয়ে আলোটাকে বিভিন্ন কালারে ভেঙে নিয়েছি, বিভিন্ন ওয়েভলেন্থের কালারে ভেঙে নিয়েছি। এবার সেখানে তো ভিপজিআর তৈরি হয়েছে, এখানে ভায়োলেট, ইন্ডিগো এইভাবে পরপর পরপর তৈরি হয়েছে। এবার সেইখানে প্রত্যেকটা আলোর রেসপেক্টে আমরা একটা ক্ল্যাডোফোরা বলে একটা গ্রিন অ্যালগিকে রেখে দিয়েছি। ঠিক আছে, ক্ল্যাডোফোরা বলে একটা গ্রিন অ্যালগিকে রেখে দিয়েছি। এবার গ্রিন অ্যালগি কি করবে? ওই লাইটটা নিয়ে ফটোসিনথেসিস করবে। ফটোসিনথেসিস করার পর ও অক্সিজেন তৈরি করবে। এবার ওই অ্যালগির পাশে আমরা অক্সিজেনকে ইউজ করে রেসপিরেশন করে, মানে কিছু এরোবিক ব্যাকটেরিয়া রেখে দিয়েছি, কিছু অক্সিজেন ইউজ করে রেসপিরেশন করে এরকম এরোবিক ব্যাকটেরিয়া রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এরোবিক ব্যাকটেরিয়া গুলো কোথায় বেশি করে যাবে? দেখো, যেখানে বেশি বেশি অক্সিজেন তৈরি হবে এরোবিক ব্যাকটেরিয়া গুলোকে আমরা সেখানে বেশি পাবো। তো এই জায়গাটা বুঝতে পেরেছো তো? যেখানে বেশি করে অক্সিজেন তৈরি হবে আমরা এরোবিক ব্যাকটেরিয়া গুলোকে সেখানে বেশি করে পাবো। হ্যাঁ। এবার দেখো, এরোবিক ব্যাকটেরিয়া গুলোকে উনি দেখছেন দুটো জায়গাতে মেনলি উনি বেশি পাচ্ছেন। কোথায় কোথায়? যেখানে রেড স্পেকট্রামটা রয়েছে সেখানে, আর যেখানে ব্লু স্পেকট্রামটা রয়েছে সেখানে। মাঝখানে গ্রিন, ইয়েলো এই জায়গাগুলোতে কিন্তু উনি ব্যাকটেরিয়ার পপুলেশন বেশি পাননি। ঠিক আছে, তার মানে কি বোঝা যায় যে আমাদের অক্সিজেন তৈরি কোথায় কোথায় বেশি হচ্ছে? এই রেড এর জায়গাটাতে আর ব্লু এর জায়গাটাতে। তারপরে সেটা কেন হচ্ছে? কারণ এই যে অ্যালগি, সে রেড লাইটটাকে আর গ্রিন ব্লু লাইটটাকে বেশি অ্যাবজর্ব করতে সমর্থ হয়েছে, মানে বেশি অ্যাবজর্ব করতে পেরেছে শুধুমাত্র রেড আর ব্লুটাকে, বাকি মাঝখানে গ্রিন আর ইয়েলোটাকে পারেনি। তাই সেটা থেকে ও পারেনি বলে ওখান থেকে ও ফটোসিনথেসিসও করতে পারেনি আর অক্সিজেনও তৈরি হয়নি। তাহলে কোন জায়গাগুলোতে বেশি পেয়েছে রেড আর ব্লু? তাহলে সেই কারণে বলা হয় যে ফটোসিনথেসিস এর গুড লাইট হচ্ছে রেড লাইট আর ব্লু লাইট। কারণ ফটোসিনথেসিসের জন্য প্রত্যেকটা গাছ ওই রেড আর ব্লু যে তোমার ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থ লাইটটাকেই বেশি অ্যাবজর্ব করতে পারে, আর গ্রিনটাকে পারে না। কারণ দেখো, আমরা তো কোনো একটা জিনিসের কালারকে তখন বুঝতে পারি যখন সেই কালারটা সে রিফ্লেক্ট করছে। ঠিক আছে, গাছের পাতার রং সবুজ, তাই জন্য কেন সবুজ হয়? কারণ ও সবুজ রংটাকে রিফ্লেক্ট করে, আর কোনো রংকে করে না। ঠিক আছে, তো সেই কারণে আমরা সেটাকে সবুজ দেখি। রিফ্লেক্ট করে দিচ্ছে মানে সে অ্যাবজর্ব করছে না। যদি অ্যাবজর্ব করে নিতে তাহলে পুরোটাই তার ভেতরে টেনে যেত, কিন্তু রিফ্লেক্ট করে বাইরে ছড়িয়ে দিচ্ছে, তাহলে সেখানটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এঞ্জেলম্যানস এর এক্সপেরিমেন্ট থেকে এটা ক্লিয়ার যে কি হচ্ছে, যে আমাদের ফটোসিনথেসিসে যে 7টা রং, সেই 7টা রঙের মধ্যে ব্লু লাইট আর রেড লাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ গাছ এই ব্লু আর রেড লাইটটাকে অ্যাবজর্ব করতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, ফটোসিনথেসিসের জন্য আমাদের মেনলি কি কি লাগছে? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, এবং লাইটের প্রেজেন্সে ক্লোরোফিলের কাছে, মানে ক্লোরোফিলের থ্রু দিয়ে তৈরি হচ্ছে CH2O প্লাস O2, অক্সিজেন তৈরি হচ্ছে আর একটা কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ফটোসিনথেসিসের ভেরি ভেরি সিম্পলিফাইড একটা রিয়াকশন। ওকে, নেক্সট দেখো, নেক্সট এক্সপেরিমেন্ট করছেন কর্নেলিয়াস ভন নিয়েল। ইনি কি ইনি কি নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন? ইনি করেছেন লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন নিয়ে। মানে কি বলেছে দেখো, a microbiologist based on his students of purple and green bacteria uh, demonstrated that photosynthesis is essentially a light dependent reaction. লাইটের প্রেজেন্সটা ইনি দেখিয়েছেন, in which hydrogen form a suitable oxidizable compound reduces carbon dioxide to carbohydrates. মানে কি বলেছে এখানে? এখানে বলছে কার্বন ডাই অক্সাইড ইজ রিডিউসড ইনটু একটা কার্বোহাইড্রেট CH2O। আমরা কার্বোহাইড্রেটের বেসিক ফরম্যাটটা জানি CH2O, বায়োমলিকুলস যখন পড়াবো আরো ভালোভাবে পড়াবো। তো কার্বোহাইড্রেট মানে CH2O হোল N। ঠিক আছে, এই CH2O এর উপরে আমি N ইজ ইকাল টু যা খুশি বসাতে পারি। N ইজ ইকাল টু 6 হলে এটা আমার
হয়ে যাবে C6H12O6। তার মানে আমি এখানে এটা কার্বোহাইড্রেটের আমার বেসিক ফর্মুলা। তো সেটা এই রিয়াকশনটা তখনই সম্ভব হবে যখন আমার লাইট থাকবে, লাইট ছাড়া এটা সম্ভব হবে না। আর কি বলেছে, ইন গ্রিন প্ল্যান্টস ওয়াটার ইজ দ্য হাইড্রোজেন ডোনার অ্যান্ড অক্সিডাইজড O2। এবার দেখো এই যে CO2 ছিল, এই CO2 এর মধ্যে আমি যদি একটা হাইড্রোজেনকে ঢুকিয়ে দিই তাহলেই তো CH2O হয়ে গেল, তাই না? এবার এই হাইড্রোজেনটা আসছে কোথা থেকে? আর হাইড্রোজেনটা আসছে তাহলে মানে একটা নিশ্চয়ই কোনো হাইড্রোজেন ডোনার আছে। এবার এই হাইড্রোজেন ডোনার দু রকমের হতে পারে, হয় জল H2O বা হতে পারে H2S হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড সালফাইড দু রকমের হতে পারে, দেখো হয় হতে পারে H2S অথবা হতে পারে H2O। এবার হাইড্রোজেন ডোনারটা কে তার উপর ডিপেন্ড করবে আমার এইদিকে কে তৈরি হবে। দেখো এখানে আমি দুটোকে কমন নিয়ে ও লিখিনি, এস ও লিখিনি, এখানে লিখেছি এ এবং দেখিয়েছি এখানে যেটা থাকবে সেটাই এখানে তৈরি হবে। যদি এখানে H2O থাকতো তাহলে এখানে অক্সিজেন তৈরি হতো, O2 তৈরি হতো। যদি এখানে H2S থাকে তাহলে এখানে সালফার বা এস তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানটাতে কি থাকছে, হাইড্রোজেন ডোনারটাকে, তার উপর ডিপেন্ড করছে আমার প্রোডাক্টে কি তৈরি হবে। দেখো এখানে আছে আমার হাইড্রোজেন সালফার, তাহলে এখানে সালফাইড, তাহলে এখানে আমার সালফার তৈরি হচ্ছে। আর এখানে আমার অক্সিজেন রয়েছে, তাহলে দেখো মানে H2O আছে, সেজন্য আমার এখানে অক্সিজেন ইভলভ হচ্ছে। খুব সিম্পল রিয়াকশন। নেক্সট দেখো, তাহলে এন্ড প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস ইজ কি, স্টার্চ। the who reported the role of air in the growth of plants। এগুলো তোমাদের এবার মুখস্থ করতে হবে। এয়ার এর রোলটাকে বলেছিল প্রিস্টলি। তারপরে দেখো মানে সানলাইটের রোলটাকে বলেছিলেন ইঞ্জেন হজ। তারপরে বলেছে গ্লুকোজ প্রোডাকশনের রোলটাকে বলেছিলেন স্যাচ। ঠিক আছে, তো এই হলো সায়েন্টিফিকদের নাম, সায়েন্টিস্টদের নামগুলো, এগুলো কিন্তু কলাম ম্যাচ দিয়ে দেবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপর যে ফটোসিনথেসিসটা কোথায় হয়, কোন কোন পিগমেন্ট এতে ইনভলভ হয়, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। জেনারেলি উই ক্যান সে গ্রিন লিভস, এগুলো তো আমরা জেনারেলি জানি, কিন্তু এখন আমরা বড় হয়েছি, আমরা সেটা গ্রিন লিভস শুধু বলবো না, এখানে গ্রিন পার্টসও বলবো। মানে গ্রিন লিভস ছাড়া আমরা দেখেছি যে স্কিন অফ র ফ্রুটস, যেগুলো কাঁচা ফল তাদের স্কিন গুলো গ্রিন কালারের হয়, সেখানেও ক্লোরোফিল থাকে। ইয়ং স্টেম, সেখানেও ক্লোরোফিল থাকে, সেগুলো ফটোসিনথেসিস করতে পারে। ক্যালিক্স মানে ফুলের যে বৃতি, যে জায়গাগুলো একদম ফুলের কুঁড়ি অবস্থায় যেটা ফুলকে ঢাকা দিয়ে রাখে, সেটাকে ক্যালিক্স বলি। তো সেগুলো গ্রিন কালারের হওয়ার জন্য তারাও কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। এবার লিফের অ্যানাটমিটা যখন আমরা পড়বো তখন আরো ভালো করে দেখবো যে এটা লিফের আপার এপিডার্মিস, এটা লোয়ার এপিডার্মিস, মানে আপার স্কিন লোয়ার স্কিন। এটা যদি হয় তাহলে আপার স্কিনের কাছে কিছু লম্বা লম্বা সেল থাকে যেগুলোকে আমরা মেসোফিল সেল বলবো। ঠিক আছে, এই মেসোফিল প্যালিসেড প্যারেনকাইমা বা মেসোফিল সেল, এগুলো প্যালিসেড আর এগুলো স্পঞ্জি সেল, এগুলো সবাই গ্রিন কালারের হয় এবং এগুলোর মধ্যে সবার মধ্যে ক্লোরোফিল থাকে, সবাই ফটোসিনথেসিস করতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা তো আমি একটু আগে বললাম যে এটা যদি গোটাটা একটা ক্লোরোপ্লাস্টিড হয়, মানে এটা একটা সেলুলার অর্গানেলি, তাহলে এই যে কলাম গুলো সেগুলোকে আমরা বলবো গ্র্যানাম। একসাথে অনেক কটা কলামকে আমরা গ্র্যানা বলবো, মানে প্লুরালে গ্রানা আর সিঙ্গুলারে গ্র্যানাম। আচ্ছা, এবার এর মধ্যে একটা একটা ডিস্ককে আমরা বলবো থাইলাকয়েড, একটা ডিস্ককে আমরা বলবো যে থাইলাকয়েড। ঠিক আছে, অনেক কটা ডিস্ক নিয়ে একটা গ্রানাম তৈরি, একটা গ্রানামের একটা ডিস্ককে আমরা থাইলাকয়েড বলবো। ওকে, আর এই যে ম্যাট্রিক্সটা হালকা সবুজ কালারের যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি সেটা হলো স্ট্রোমা। তাহলে এই হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। ওকে, আর কি বলেছে, দ্য মেমব্রেন সিস্টেম ইজ রেসপন্সিবল ফর ট্যাপিং দ্য লাইট এনার্জি অ্যান্ড অলসো ফর দ্য সিনথেসিস অফ এটিপি অ্যান্ড এনএডিপিএইচ। এবারে কি বলেছে, এই যে একটা থাইলাকয়েড, একটা যে ডিস্ক, এটাকেও কাটলে এর ভেতরেও লুমেন থাকে, থাইলাকয়েডের লুমেন থাকে এবং সেখানেও অনেক ঘটনা ঘটে। আর থাইলাকয়েডের মেমব্রেনও আছে, তো সেখানেই থাইলাকয়েডের মেমব্রেনের ওখানে আমাদের ক্লোরোফিলটা থাকে। ঠিক আছে, যেটা কিনা লাইট এনার্জিকে ট্র্যাপ করতে হেল্প করছে। আর তার সাথে কি কি সিনথেসাইজ করছে, এটিপি আর এনএডিপিএইচ, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ওকে, তো এটিপি তৈরি করছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর এনএডিপিএইচ তৈরি করছে। এবার এই যে লাইট এনার্জিটাকে যে ক্লোরোফিল ট্র্যাপ করে সেটা কিভাবে করে, দেখো এটাকে বলা হচ্ছে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স বা মানে ফটো সেন্টার যেটা বলি আমরা, সেখানে কিভাবে সানলাইট ট্র্যাপ হয়। দেখো এই ফটো সেন্টারের মধ্যে শুধুমাত্র একটাই ক্লোরোফিল এ মলিকিউল বা ক্লোরোফিল বি মলিকিউল থাকবে, মানে যারা অ্যাকচুয়ালি নিজেরা মানে সানলাইটটাকে ট্র্যাপ করতে পারবে এবং ফটোসিনথেসিসের ইভেন্টস গুলোকে শুরু করতে পারবে। সেই মেন পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, এই ক্লোরোফিল এ বা বি একটা ফটোসেন্টারের মাঝখানে থাকবে, একটাই থাকবে। এবার
এর চারপাশে কিছু হেল্পিং হ্যান্ড থাকে, ক্লোরোফিলের কিছু হেল্পিং হ্যান্ড থাকে যাদেরকে আমরা অ্যাক্সেসরি পিগমেন্ট বলবো। তো এই অ্যাক্সেসরি পিগমেন্ট গুলো কি করে, দেখো ক্লোরোফিলের কাজ হচ্ছে সানলাইটকে ডিরেক্ট এনট্র্যাপ করা এবং সেখান থেকে ফটোসিনথেসিসের নেক্সট মানে ইভেন্টস গুলোকে শুরু করে দেওয়া। কিন্তু সানলাইটের মধ্যে তো অনেক হিট থাকে, তাই না? সানলাইটের মধ্যে অনেক ইন্টেন্সিটি থাকে। তাহলে সানলাইট যদি ডিরেক্ট ক্লোরোফিল এ মলিকিউলস এর উপর যদি পড়ে যায়, তাহলে সেটা ক্লোরোফিল এ মলিকিউলকে পুড়িয়ে দিতে পারে, কারণ তার মধ্যে হিটের অ্যামাউন্ট অনেক বেশি। ক্লোরোফিল মলিকিউল আছে তো একটা ফটোসেন্টরের একটা রয়েছে এবং তার চারপাশে অনেক অ্যাক্সেসরি পিগমেন্ট রয়েছে। তাহলে ওই একটি ক্লোরোফিলই যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো ওই কাজটা বন্ধ হয়ে যাবে ওই জায়গাটাতে, ও খাবার তৈরি করতে পারবে না। সেই কারণে সূর্যের রেটাকে কম ক্ষতিকারক করে দেওয়ার জন্য প্রথমে সূর্যের রেটা পড়বে ক্লোরোফিল এর আশেপাশে থাকা কোনো না কোনো অ্যাক্সেসরি পিগমেন্টের ওপরে। সেই অ্যাক্সেসরি পিগমেন্ট ডিরেক্ট সানলাইটটাকে অ্যাবজর্ব করবে। সে যে রেতে মানে যে ইন্টেন্সিটিতে সানলাইটটাকে অ্যাবজর্ব করবে, তার থেকে কম ইন্টেন্সিটিতে সেটাকে এমিট করবে। ঠিক আছে? আবার পাশের জন দিয়ে ঠিক পাশের জনকে দেবে, পাশের জন যে ইন্টেন্সিটিতে এর থেকে রিসিভ করবে তার থেকে কম ইন্টেন্সিটিতে এর পাশের জনকে দেবে। তাহলে দেখো যত আমি এটাকে পাশে করে ঘোরাচ্ছি, ক্লোরোফিল এই মলিকুলস এর ওপর দিতে যত দেরি করছি, তত কিন্তু আমার সানলাইটের ইন্টেন্সিটিটা বা পুড়িয়ে দেওয়ার যে ক্ষমতা সেটা কমে কমে যাচ্ছে। ঠিক আছে? তাহলে ক্লোরোফিল এ কে কি করে আমরা সেফগার্ড করছি? আশেপাশে আরো অনেক অ্যাক্সেসরি পিগমেন্টকে বলিদান দিয়ে। এবার যে অ্যাক্সেসরি পিগমেন্টে ডিরেক্ট পেলো সে কি পুড়ে যাবে না? পুড়ে যেতেই পারে, কিন্তু তাতে সমস্যা নেই, কারণ অ্যাক্সেসরি পিগমেন্ট তো আর ক্লোরোফিল এর মতো একটা নেই, অ্যাক্সেসরি পিগমেন্ট অনেক রয়েছে। ঠিক আছে? তাহলে এটা হলো ব্যাপার। এবারে দেখো ঠিক আছে, তো আপাতত এটুকু তোমরা জানলে যে এটিপি এনএডিপিএইচ তৈরি হচ্ছে, এখান থেকে লাইট এনার্জিটাকে ট্র্যাপ করা হচ্ছে, তারপরে আরো অনেক রিয়াকশন ঘটে, আমরা সেটা আস্তে আস্তে আসছি। এবার দেখো ফটোসিনথেসিসকে যদি আমরা সিকোয়েন্স অফ ইভেন্টস এর রেসপেক্টে দুভাগে ভাগ করি, তাহলে আমরা দুটো পাই, লাইট রিয়াকশন আর ডার্ক রিয়াকশন। লাইট রিয়াকশনের মধ্যে লাইট ইজ নিডেড টু প্রডিউস অর্গানিক এনার্জি মলিকিউলস যেমন এটিপি আর এনএডিপিএইচ। লাইটের প্রেজেন্স আমরা এটিপি আর এনএডিপিএইচ কে তৈরি করতে পারবো। আর ডার্ক রিয়াকশনে নো লাইট নিডেড বাট utilizes the product of light reaction. Product of light reaction কে কি ছিল? ATP আর NADPH। ATP আর NADPH দুটোই কিন্তু ইউজড আপ হয়ে যাবে ডার্ক রিয়াকশনে। একটু আগে যখন আমরা ফটোসিনথেসিসের রিয়াকশন পড়েছি, সেখানে দেখো প্রোডাক্টে আমরা কোথাও ATP NADPH এগুলো কিন্তু লিখিনি, অথচ ফটোসিনথেসিসে ওগুলো তৈরি হচ্ছে। তাহলে ওগুলো যাচ্ছে কোথায়? অ্যাকচুয়ালি ফটোসিনথেসিসের লাইট রিয়াকশনে ওগুলো তৈরি হয়, আর ওগুলো কাজে লেগে যাচ্ছে ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশন। ঠিক আছে? তাহলে এটিপি এনএডিপিএইচ কে আমরা কিন্তু লাস্টে কোথাও দেখছি না, কারণ ওগুলো কিন্তু ফটোসিনথেসিসের প্রসিডিউরের মধ্যেই কিন্তু ওগুলো ইউজড আপ হয়ে যাচ্ছে। ওকে? ঠিক আছে, নেক্সট দেখো এই ক্লোরোফিল জিনিসটা কি। ক্লোরোফিল হচ্ছে একটা পিগমেন্ট। ওকে? ক্লোরোফিলের চারপাশে যে কটা পিগমেন্ট দেখলে অ্যাক্সেসরি পিগমেন্ট, তারাও পিগমেন্ট। এবার ক্লোরোফিলকে নিয়ে যদি আমরা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি চালাই, ঠিক আছে, সেখানে দেখবো যে ক্লোরোফিল যে পিগমেন্টটা সেটা অনেকটা সেপারেট হয়ে যাবে। দেখো এগুলো সব হচ্ছে থিন লাইন ক্রোমাটোগ্রাফির স্লাইড। এখানে দেখো ক্লোরোফিলটা সেপারেট হয়ে গেছে দুটো আলাদা আলাদা ব্যান্ডে। এখানে দেখো ক্লোরোফিল ছাড়া আরো অনেক কিছু রয়েছে যেগুলো রেড কালার নিয়েছে, ঠিক আছে, এখানে ব্রাউন কালার নিয়েছে, এখানে ইয়েলো কালার নিয়েছে। শুধুমাত্র ক্লোরোফিলই রয়েছে তা নয়, তাছাড়া তার মানে আমাদের বুঝতে হবে ক্লোরোফিল ইজ নট অনলি দ্য পিগমেন্ট, মানে ক্লোরোফিল শুধুমাত্র একাই পিগমেন্ট নয়, ক্লোরোফিল ছাড়াও আরো অনেক পিগমেন্ট রয়েছে পাতার মধ্যে, এবং সেগুলো হচ্ছে জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড, এগুলো। ঠিক আছে? তাহলে ক্লোরোফিল রয়েছে দু রকমের, এ আর বি, যেগুলো খুবই মেন ক্লোরোফিল, কিন্তু তাদেরকে সাপোর্ট সিস্টেম হিসেবে প্রোভাইড করছে সাপোর্ট কে কে? কিছু অ্যাক্সেসরি পিগমেন্ট যেমন জ্যান্থোফিল, ক্যারোটিনয়েডস, এগুলো। ক্যারোটিনয়েড জেনারেলি দেখো এখানে কালার গুলো দেখতে পাও, ক্যারোটিনয়েড জেনারেলি ইয়েলো অরেঞ্জ হয়। যেখানে চিনার গাছগুলো কাশ্মীরে দেখতে পাও, সেগুলো কেন দেখতে পাও? কারণ তাদের আহ মানে লিফে সেলের মধ্যে ক্যারোটিনয়েডস বেশি থাকে, তাহলে ওগুলো হচ্ছে ইয়েলো অরেঞ্জ হয়। জ্যান্থোফিল কেমন হয়? ইয়েলো হয় জ্যান্থোফিল। ক্লোরোফিল এ কেমন হয়? ব্রাইট অর ব্লু গ্রিন অ্যালগি, মানে ব্রাইট অর ব্লু গ্রিন কালারের হয় ক্লোরোফিল এ। আর ক্লোরোফিল বি হচ্ছে শুধুমাত্র ইয়েলো গ্রিন। ঠিক আছে? তো এগুলো চাইলে মুখস্থ রাখতে পারো। দেখো এটা ক্রোমাটোগ্রাফি করে একটা কালারকে সেপারেট করা হয়েছে। নেক্সট দেখো কি বলেছে, যে পিগমেন্টস আর সাবস্টেন্সেস দ্যাট হ্যাভ অ্যান এবিলিটি টু অ্যাবজর্ব লাইট অ্যাট স্পেসিফিক ওয়েভলেন্থস।
তাহলে পিগমেন্ট, কিছু কিছু পিগমেন্ট আছে যেগুলো কিন্তু স্পেসিফিক ওয়েভলেন্থের আলোকে কিন্তু অ্যাবজর্ব করতে পারে। যেমন ধরো এই যে ক্লোরোফিল এ, ও দুটো জায়গার ওয়েভলেন্থের আলোকে অ্যাবজর্ব করতে পারে। যেমন ধরো এই যে এখানে 400 কাছাকাছি একটা, আর আরেকটা হচ্ছে তোমার দাঁড়া 700 কাছাকাছি একটা, ঠিক আছে? তাহলে এই দুটো জায়গায় ক্লোরোফিল এ কিন্তু অ্যাবজর্ব করতে পারছে। ক্লোরোফিল বি কোথায় পারছে? ক্লোরোফিল বি হচ্ছে এই 400 থেকে 450 মধ্যে একটা জায়গা, আর এদিকে হচ্ছে 600 থেকে 700 মধ্যে একটা জায়গা। এই দুটো জায়গা ক্লোরোফিল বি অ্যাবজর্ব করে। আর ক্লোরোফিল মানে ক্যারোটিনয়েডস যেগুলো হচ্ছে তোমার অ্যাক্সেসরি পিগমেন্ট, সেগুলো কোথায় অ্যাক্সেস করে? সেগুলো করছে 400 থেকে 500 মধ্যে। আর এদিকে এমিশনটা দেখায়, মানে আরেকটা অ্যাবজর্পশন নেই, ঠিক আছে? তাহলে ক্লোরোফিল এ বি ক্যারোটিনয়েডস এর অ্যাবজর্পশন বা লোকেশন বোঝা গেল। এবারে দেখো, ক্যান ইউ গেস হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্ল্যান্ট পিগমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড? মোস্ট অ্যাবান্ডেন্ট প্ল্যান্ট পিগমেন্ট কোনটা বলতে পারবে? না ম্যাম। ক্লোরোফিলই হবে। হ্যাঁ বলো। ক্লোরোফিলই হবে, ঠিক আছে? আচ্ছা, from this graph can you determine the wavelength color of light at which chlorophyll A shows the maximum absorption? সেটা তো বলে দিলাম আমি যে 400 আর একটা হচ্ছে 650 কাছাকাছি chlorophyll এর maximum absorption দেখা। Does it show another absorption peak of any other wavelength too? হ্যাঁ, দেখাতে পারে, না দেখানোর কিছু নেই। ওকে, নেক্সট দেখো, ইট ইজ ক্লোরোফিল এ ব্লু লাইটে তাহলে যেটা করছে তোমার অ্যাবজর্পশন, সেটা হচ্ছে ক্লোরোফিল এ। নেক্সট দেখো, দিস গ্রাফ shows the wavelength at which maximum photosynthesis occurs in a plant. তাহলে maximum photosynthesis occurs in a plant in these two wavelengths. Okay, based on this graph, we can conclude that chlorophyll A is the chief pigment associated with the photosynthesis. তাহলে chlorophyll A হচ্ছে সব থেকে চিপ, ঠিক আছে? নেক্সট দেখো, 400 থেকে 700 ন্যানোমিটার ওয়েভলেন্থ at which maximum photosynthesis occurs in a plant, এটা এখানে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে মোস্ট অফ দ্য ফটোসিনথেসিস টেক্স প্লেস ইন দ্য ব্লু অ্যান্ড রেড রিজিয়নস অফ দ্য স্পেকট্রাম, ঠিক আছে? তাহলে ফটোসিনথেসিস জেনারেলি ব্লু আর রেড রিজনেই কিন্তু প্রেফার করে। নেক্সট দেখো, ফ্রম দ্য অ্যাবভ গ্রাফ ইট ইজ ক্লিয়ার দ্যাট ম্যাক্সিমাম ফটোসিনথেসিস occurs at the wavelength where chlorophyll A shows maximum peak. Hence chlorophyll A is the major pigment responsible for trapping light. তার মানে ক্লোরোফিল এ টা হচ্ছে কিন্তু মেন, মানে ওই অক্সিজেন ইভলভিং কমপ্লেক্সের একদম মাঝখানে বসে রয়েছে, ঠিক আছে? এবং সেটা একটা পার্টিকুলার ওয়েভলেন্থে আলোটাকে অ্যাবজর্ব করে এবং এমিট করে, ঠিক আছে? তো সেগুলো দেখে আমরা বুঝতে পারলাম ক্লোরোফিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাক্সেসরি পিগমেন্টের মধ্যে পড়ছে দেখো ক্লোরোফিল বি, আচ্ছা, xanthophyll, carotenoids, এই তিনটে অ্যাক্সেসরি পিগমেন্টস, মানে পিগমেন্টস এর মধ্যে পড়ছে ক্লোরোফিল বি, xanthophyll এন্ড carotenoids। নেক্সট দেখো, মেইন photosynthetic pigment in plant photosynthesis is chlorophyll A, এটা তো obvious। নেক্সট, photosynthetic active radiation পার represent the following range of wavelength, 400 থেকে 700 ন্যানোমিটার, ঠিক আছে? নেক্সট হচ্ছে accessory pigments include দেখো chlorophyll B, xanthophyll, carotenoids, তার মানে সব কটা হবে। ওকে, আচ্ছা, এতদূর অবধি কারোর কোনো প্রশ্ন আছে? থাকলে করো। না ম্যাম। না ম্যাম।
দেখো লাইট রিয়াকশনটা দেখো। হোয়াট ইজ লাইট রিয়াকশন? দেখো ফটোসিনথেসিসে আমরা প্রথমে পড়লাম যে ফটোসিনথেসিসে দুটো ভাগ আছে, একটা হচ্ছে লাইট রিয়াকশন আর একটা হচ্ছে ডার্ক রিয়াকশন, ঠিক আছে? তো এই লাইট রিয়াকশনটা হচ্ছে ফটোকেমিক্যাল ফেজ, এটা হচ্ছে ফটোকেমিক্যাল ফেজ, কারণ এইখানে আমাদের সানলাইটের প্রয়োজন হচ্ছে। প্রথমে কি হচ্ছে, সানলাইটটাকে অ্যাবজর্ব করছে আমাদের ক্লোরোফিল মলিকুল, ক্লোরোফিল মলিকুল সানলাইটকে অ্যাবজর্ব করে সে এক্সাইটেড হয়ে যাচ্ছে এবং তার ক্লোরোফিল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সানলাইটের এত এনার্জি, সেই এনার্জিটাকে ও এনট্র্যাপ করার ফলে ক্লোরোফিলের মলিকুল এক্সাইটেড হয়ে গিয়ে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। এবার সেই যে সেখান থেকে যে ইলেকট্রন বেরিয়ে গেল সে তো গেল, আমরা পরে দেখবো। আর কিন্তু ক্লোরোফিল মলিকুলটার মধ্যে তো একটা ভ্যাকাম তৈরি হলো, একটা ভ্যাকাম তৈরি হলো, ল্যাকিং তৈরি হলো। সেই ভ্যাকামটাকে ফিল আপ করে দিচ্ছে ইলেকট্রন দিয়ে হচ্ছে ওয়াটার। ওয়াটার হচ্ছে স্প্লিটিং হয়, সানলাইটের প্রেজেন্সে ওয়াটার স্প্লিটিং হয়, ওয়াটার ভেঙে যায়, H প্লাস প্লাস OH মাইনাস হয়ে যায়, এবং H প্লাস হচ্ছে না, সেই H প্লাস এর ওখানে যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটাকে প্রোভাইড করে দিচ্ছে OH মাইনাস, মানে যে ইলেকট্রনটা রিলিজ হচ্ছে সেখান থেকে সেই ইলেকট্রনটাকে প্রোভাইড করে দিচ্ছে ওয়াটার, কাকে? ওই ক্লোরোফিলটাকে, যে ক্লোরোফিল থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেছিল, ঠিক আছে? তাহলে ক্লোরোফিল মানে কন্টিনিউয়াসলি সানলাইট দ্বারা উত্তেজিত হচ্ছে, সেখান থেকে ইলেকট্রন বার করছে, আর সেই ইলেকট্রন যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হচ্ছে সেই ইলেকট্রনটাকে সারাক্ষণ জুগিয়ে যাচ্ছে কে স্প্লিটিং অফ ওয়াটার। ওকে, এবার আসি সেই ইলেকট্রন গুলোর কথায় যেগুলো ক্লোরোফিল থেকে বেরিয়েছিল। এই সেই ইলেকট্রন গুলোকে এবার সবাই নিয়ে লোফালুফি করবে, পরপর পরপর লাইন দিয়ে অনেকজন দাঁড়িয়ে থাকবে, সেই লাইন দিয়ে এ বলবে ওকে দেবে, সে তার আগের জনকে দেবে, সে তার আগের জনকে দেবে, সে আরেকজনকে দেবে, এরকম ভাবে ইলেকট্রন গুলো ঘোরাঘুরি করতে থাকবে। এবার ফাইনালি একজনকে দেবে, যে যাদেরকে দেবে তারাই তৈরি হচ্ছে লাইট রিয়াকশনের প্রোডাক্ট, ঠিক আছে? তো এরকম ভাবে হাত বদল করতে থাকবে, এবং এটা করার সময় অক্সিজেন রিলিজ হবে, ঠিক আছে? কারণটা কি, ওয়াটার স্প্লিটিং যখনই আমরা করে দিচ্ছি, ওয়াটার স্প্লিটিং এই আমাদের অ্যাকচুয়ালি অক্সিজেনটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে ফটোসিনথেসিসে একদম ফার্স্টেই আমাদের অক্সিজেন তৈরি হয়ে যাচ্ছে, এই কথাটা মাথায় রাখবে, কারণ রেসপিরেশনে আমরা দেখবো, রেসপিরেশনে তো আমরা অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, তার মানে অক্সিজেন আমাদের বডিতে কোথাও কাজে লাগছে। তো কোথায় কাজে লাগছে? রেসপিরেশন করতে গিয়ে আমরা দেখবো যে অক্সিজেন যে চেইন অফ রিয়াকশনস গুলো করছে তার একদম শেষে গিয়ে কাজে লাগছে, ঠিক আছে? কিন্তু ফটোসিনথেসিসের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, ফটোসিনথেসিসে অক্সিজেন দিয়েই লেখাটা শুরু হচ্ছে, তার মানে অক্সিজেন প্রথমেই ভেঙে, মানে ওয়াটার প্রথমেই ভেঙে যাচ্ছে এবং সেখান থেকে অক্সিজেন তৈরি হচ্ছে। ওকে, আর লাস্টে কি হচ্ছে দেখো, লাস্টে যখন সমস্ত ঘটনা ঘটে গেল তখন এটিপি আর এনএডিপিএইচ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসেবে তৈরি হয়েছে। তাহলে এই হচ্ছে লাইট রিয়াকশনের বক্তব্য। লাইট রিয়াকশন যে দুটো জায়গায় হয় সেই দুটো জায়গা হচ্ছে ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2, PS1 আর PS2। এগুলো আর কিছুই না, এগুলো ওই লাইট হারভেস্টিং কমপ্লেক্স, যেটা একটু আগে দেখালাম না, যে ডিরেক্ট সানলাইটটা ক্লোরোফিলে না পড়ে প্রথমে পার্শ্ববর্তী অ্যাক্সেসরি পিগমেন্টে পড়ে, তাহলে সেই যে অ্যাক্সেসরি পিগমেন্টের মাঝখানে একটা ক্লোরোফিল এ মলিকুল, এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটাকে বলা হয় লাইট হারভেস্টিং কমপ্লেক্স, যে কমপ্লেক্সটা লাইটকে হারভেস্ট করছে, ঠিক আছে? The LIC is made of hundreds of pigment molecules bound to proteins. এবার বলছে অ্যান্টেনি কি, each photosystem has all the pigments forming a light harvesting system called antennae. এটাকে আমরা অ্যান্টেনিও বলতে পারি, এই যে এই জিনিসটা, এটাকে আমরা লাইট হারভেস্টিং কমপ্লেক্স বলতে পারি, অ্যান্টেনাও বলতে পারি, ঠিক আছে? কারণ এখানে ইলেকট্রনটা নিয়ে ফাইনালি যখন একটা মানে ক্লোরোফিল এ মলিকুলকে এই ইলেকট্রন, মানে এই এনার্জিটা গিয়ে এক্সাইটেড করছে, তখন ক্লোরোফিল এ মলিকিউল থেকে একটা করে ইলেকট্রন রিলিজ হয়ে যাচ্ছে, এবং সেই ইলেকট্রনটাকে কেউ না কেউ কোনো অ্যাকসেপ্টর বসেই রয়েছে, তারা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো এই যে পিগমেন্ট মলিকুল গুলো দেখেছো, এর বাইরের গুলো হচ্ছে অ্যাক্সেসরি আর একদম ভেতরটা হচ্ছে ক্লোরোফিল এ, এবং এই গোটাটাকে বলা হচ্ছে রিয়াকশন সেন্টার। এর ফলে কি দেখো, এই যে PS1, এই PS1টা হচ্ছে অ্যাকচুয়ালি এর অ্যাবজর্পশন পিক হচ্ছে 700 ন্যানোমিটারের কাছাকাছি, তাই জন্য এটাকে আমরা PS700 ও বলবো। আর PS2 এর অ্যাবজর্পশন ম্যাক্সিমাম হচ্ছে 680 ন্যানোমিটারের কাছাকাছি, সেজন্য এটাকে আমরা P60 ও বলবো। দেখো তাহলে অ্যারেঞ্জ দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস ডিউরিং লাইট রিয়াকশন কি হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে দেখো অক্সিজেন রিলিজ হচ্ছে, লাইট রিয়াকশনের সময় অক্সিজেন রিলিজ হয়, একদমই হয়। ওয়াটার স্প্লিটিং এর পরই অক্সিজেন রিলিজ হয়, ওয়াটার স্প্লিটিংটা হচ্ছে বলেই অক্সিজেন রিলিজ হচ্ছে, ওয়াটার স্প্লিটিংটাও হবে। লাইট অ্যাবজর্পশন হচ্ছে বলেই তো ক্লোরোফিল এর মলিকুলে ভ্যাকুয়াম তৈরি হবে, তাহলে সেটা ভ্যাকুয়ামটা ফিল আপ করার জন্যই অক্সিজেন রিলিজ আর ওয়াটার স্প্লিটিং করতে হচ্ছে। আর ফর্মেশন অফ হাই এনার্জি কেমিক্যাল ইন্টারমিডিয়েটস, আমরা দেখবো চেইন অফ রিয়াকশন, এটার পরে ওটা, সেটার পরে সেটা চলে যাচ্ছে। তাহলে এই যে ফর্মেশন অফ হাই এনার্জি কেমিক্যাল ইন্টারমিডিয়েটস, এগুলোকে তৈরি করাটাও কিন্তু আমাদের লাইট রিয়াকশনের কাজ। তাহলে চারটেই হচ্ছে। ওকে,
নেক্সট দেখো which of the following pigments form reaction center কে করে? ক্লোরোফিল এ রিঅ্যাকশন সেন্টারটাকে তৈরি করে। এবার আমরা চলে আসবো ইলেকট্রন ট্রান্সপোর্ট ইন ফটোসিনথেসিস। ওকে, দেখো প্রথমে যে ইলেকট্রনটা, এই যে ক্লোরোফিল মলিকিউল PS2 রিঅ্যাকশন সেন্টার ক্লোরোফিল এ অ্যাবজর্ব 680 ন্যানোমিটার ওয়েভলেন্থ অফ রেড লাইট এখানে। এবার সেটাকে অ্যাবজর্ব করার পরে কি হচ্ছে, causing electrons to become excited and jump into an orbit further from the atomic nucleus। ঠিক আছে, তার মানে কি বলেছে দেখো, এই যে PS2 বা PS1 দুটোই তো আলাদা আলাদা করে সানলাইট দ্বারা এক্সাইটেড হচ্ছে, এবং দুটো থেকেই কিন্তু ইলেকট্রন জাম্প করে অন্য একটা মলিকিউলের অরবিটের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো সেটা কার মধ্যে ঢুকছে দেখো, যখন PS2 থেকে ইলেকট্রন ঢুকছে সেটা ঢুকে যাচ্ছে পিও4পাইরিনের জায়গায় বা ফিওফাইটিনের জায়গায়। ঠিক আছে, আর যখন PS1 থেকে ইলেকট্রন ঢুকছে তখন সেটাকে রাখা হচ্ছে ফেরোডক্সিনের জায়গায়, মানে অ্যাকচুয়ালি ডিরেক্ট ফেরোডক্সিন নয়, ইলেকট্রন অ্যাকসেপ্টর থেকে ফাইনালি ফেরোডক্সিনের জায়গায়। ঠিক আছে, তাহলে এই দুটো যে সিস্টেম, ফটো সিস্টেম, এরা কিন্তু সাইমালটেনিয়াসলি সানলাইটটাকে নিচ্ছে এবং সেখান থেকে উত্তেজিত হয়ে একটি ইলেকট্রনকে ত্যাগ করছে। ওকে, তাহলে এরা এই মুহূর্তে একটি ইলেকট্রনকে ত্যাগ করে রেখে দিয়েছে, এটা আমরা ধরে নিচ্ছি। এবার নেক্সট কি হবে দেখো, সেই ইলেকট্রনটা, যে ইলেকট্রনটা এখানে ভ্যাকাম তৈরি হলো, ল্যাকিং তৈরি হলো, সেই ইলেকট্রনটাকে প্রোভাইড করে দেবে হচ্ছে ওয়াটার। ওয়াটার দেখো O2+4H+ এ কনভার্ট হয়ে যাবে এবং ইলেকট্রন গুলো চলে আসছে এখানে, তাহলে সেই ইলেকট্রনের ভ্যাকামটাকে ক্লিয়ার করে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এবার এখানে একটা খুব ভালো করে জিনিস দেখবে, দাঁড়াও আমি এনসিআরটি তে যে ছবিটা আছে ওটা একটু খুঁজি, মানে ওটা খুঁজছি, ওটা পেলে আমি তোমাদের ওখান থেকে দেখাবো, তোমাদের আরো কালে মানে বুঝতে সুবিধা হবে। ছবিটা কেন পাচ্ছি না? একটু ওয়েট করো, হ্যাঁ আমি ছবিটা খুঁজে নিয়ে দেখাচ্ছি।
species. দেখো সবাই ছবিটা দেখতে পাচ্ছ? ছবিটা দেখতে পাচ্ছ? না, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, যে একটাই মেমব্রেন। এটা হচ্ছে কোনটা মেমব্রেন বলো তো? এটা হচ্ছে থাইলাকয়েডের যে মেমব্রেনটা, মানে এক একটা ডিস্ক ছিল গ্রানাতে, সেখানে যে থাইলাকয়েড তার মেমব্রেনটা। ওকে, এবার এই থাইলাকয়েডের মেমব্রেনে আমাদের যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স বা PS1 PS2 সেগুলো রয়েছে, দুটোই রয়েছে দেখো, PS1 PS2। কিন্তু এবার এখানে একটা মজা দেখো, খুব ভালো করে খেয়াল করবে। এই রিয়াকশনটা যদি বুঝে যাও না, তাহলে লাইট রিয়াকশন আর কিচ্ছু যাবে মানে এনসিইআরটির অনেক কটা পেজ একসাথে পড়া হয়ে যাবে, কারণ এক্সাক্ট লোকেশনটা ধরে এটা বলছি। আর এর সাথে এখানে তো খুবই সিম্পলিফাইড ভার্সনটা দেওয়া আছে এনসিইআরটি তে। মাঝখানে আরো অনেক মাঝখানে আরো অনেক কেমিক্যাল থাকে, যেমন ধরো এখানে প্লাস্টোসাইনিনের মাঝে আরো অনেক কেমিক্যাল রয়েছে, সেগুলো আমরা ডিটেলসে পড়বো। এটা প্রথমে সিম্পলিফাইডটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসটা পড়বো। তো যাই হোক, দেখো এখানে থাইলাকয়েড লুমেন, যেটা এটা ভেতরটা হচ্ছে থাইলাকয়েড লুমেন, আর এই যে মেমব্রেনটা, সেই মেমব্রেনটা হচ্ছে অ্যাকচুয়ালি থাইলাকয়েডের মেমব্রেন। এবার এই মেমব্রেনের মধ্যে আমাদের যে PS1 আর PS2 দুটোই রয়েছে। এবার PS1 আর PS2 দুটোই তো সানলাইট দ্বারা এক্সাইটেড হচ্ছে, PS1 ও হচ্ছে PS2 ও হচ্ছে সানলাইট দ্বারা এক্সাইটেড হচ্ছে। তাহলে দুটো থেকেই আমাদের ইলেকট্রন লুজ হবে, দুটোই ইলেকট্রনকে হারাবে, দুটোই ইলেকট্রনকে কাদের হাতে ছেড়ে দেবে? পাশাপাশি যারা আছে, PS2 থেকে ইলেকট্রন চলে আসবে, দেখো এখানে PQ আছে, PQ মানে প্লাস্টোকুইনন, ঠিক আছে, প্লাস্টোকুইনন, ঠিক আছে, হ্যাঁ, তো প্লাস্টোকুইননের কাছে ইলেকট্রন চলে যাবে। আর এখানে PS1 যে ইলেকট্রনটাকে চার্জড আপ হয়ে ছেড়ে ফেলবে, সেই ইলেকট্রনটা চলে যাবে FD মানে ফেরোডক্সিন তার কাছে। তারপরে ইলেকট্রন গুলো ওদের কাছে চলে যাচ্ছে, এটা আমরা পরে দেখছি। এবার PS2 এর যে ল্যাকিংটা তৈরি হলো, PS1 এও ল্যাকিং তৈরি হলো, PS2 এও ল্যাকিং তৈরি হলো ইলেকট্রন। ওকে, তো এই PS2 এর যে ল্যাকিংটা তৈরি হলো, সেই ল্যাকিং অফ ইলেকট্রনটাকে কে প্রোভাইড করবে, যোগান দেবে কে? সেটাকে যোগান দিচ্ছে হচ্ছে ওয়াটার, স্প্লিটিং অফ ওয়াটার। দেখো এখানে H2 ভেঙে যাচ্ছে হাফ O2 প্লাস H প্লাসে। তাহলে যে ইলেকট্রনটা এখানে এখান থেকে বেরোচ্ছে, সেই ইলেকট্রনটা এখানে চলে যাচ্ছে PS2 এর কাছে। তাহলে PS2 যে এতক্ষণ আনস্টেবল একটা কন্ডিশনে ছিল, সেই স্টেবিলিটিতে ও এগেন ফিরে আসছে। এরপর ও এগেন ফিরে আসছে, এগেন আবার সেকেন্ড টাইমের জন্য আবার ও লাইট এনার্জিকে এনট্র্যাপ করে আবার একটা ইলেকট্রন ছাড়ছে, আবার ও ইলেকট্রন ল্যাকিং হচ্ছে, আবার একটা ওয়াটার ভাঙছে। এরকম ভাবে বারবার বারবার করে ঘটনাগুলো ঘটতে থাকছে, ঠিক আছে, সাইক্লিক্যালি ঘটতে থাকছে। এবারে দেখো, ও ইলেকট্রন পেয়ে গেল, ও স্টেবল হয়ে গেল, এটা তো বুঝলাম, কিন্তু ও আগে যে ইলেকট্রনটাকে ছেড়েছিল, সেই ইলেকট্রনটা এখন কার কাছে? প্লাস্টোকুইননের কাছে। প্লাস্টোকুইনন দেখো কি করেছে, প্লাস্টোকুইনন সবসময় এটা এটা দেখো মেমব্রেনের মধ্যেই থাকে, মেমব্রেনের যে লিপিড বাইলেয়ার, প্লাস্টোকুইনন সবসময় সেই লিপিড বাইলেয়ারের মধ্যেই থাকে, সেখানেই ঘোরাঘুরি করে, ঠিক আছে। তো এবার দেখো প্লাস্টোকুইনন দুটো ফর্ম আছে, একটা হচ্ছে PQ আর একটা হচ্ছে PQH2, মানে একটা রিডিউসড প্লাস্টোকুইনন আর একটা নর্মাল প্লাস্টোকুইনন, অক্সিডাইজড প্লাস্টোকুইননও বলতে পারো। তাহলে প্লাস্টোকুইনন সবসময় PQ থেকে PQH2 হয়, PQH2 থেকে আবার PQ হয়। তাহলে কখন কোনটা হয়? দেখো, যখন আমাদের PS2 যে ইলেকট্রনটা ছেড়ে দিয়েছিল, সেই ইলেকট্রনটাকে প্লাস্টোকুইনন নিয়ে নিচ্ছে যখন, তখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে দেখবে আমাদের রিডাকশন হয়। তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকবে যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে রিডাকশন হয়, ইলেকট্রনকে ডোনেট করে দিলে অক্সিডেশন হয়। আর রিডাকশন মানে আরেক দিক থেকে হাইড্রোজেন ঢুকলেও রিডাকশন হয়। তো যাই হোক, এখান থেকে যে ইলেকট্রনটা PS2 দিল, সেই ইলেকট্রনটাকে PQ নিয়ে হয়ে গেল রিডিউসড PQ, মানে PQH2, ঠিক আছে। এবার এই ইলেকট্রনটাকে ও বেশিক্ষণ নিজের কাছে রাখতে পারবে না, সেই ইলেকট্রনটাও আবার পাশের জনকে দিয়ে দেবে, পাশের জনের নাম হচ্ছে সাইটোক্রোম B6F। তাহলে ও যেই পাশের জনকে দিয়ে দিল, PQH2 তো আর রিডিউসড থাকলো না, তাহলে ও হয়ে গেল তখন PQ। ওকে, আচ্ছা, এরপর সেই ইলেকট্রনটা এখন কার কাছে? সাইটোক্রোম B6F এর কাছে। সেটাও একটা কমপ্লেক্স, মানে দেখো এখানে PS2, সাইটোক্রোম B6F, PS1, এগুলো হচ্ছে ফিক্সড কমপ্লেক্স। এরা কিন্তু সেল মেমব্রেনের মধ্যে নড়তে পারবে না, নড়াচড়া করে ওদিক থেকে সেদিক যেতে পারবে না।
তাহলে এদের মধ্যে তো কানেকশন ঘটানোর জন্য কোনো না কোনো পোস্টম্যান লাগবে। তাহলে সেই পোস্টম্যানটারই হয়ে কাজ করছে হচ্ছে প্লাস্টোকুইনান পিকিউ, যে মেমব্রেনের মধ্যেই থাকে, আর একজন হচ্ছে প্লাস্টোসায়ানিন পিসি, যে মেমব্রেনের ইনার সারফেসের সাথে থাকে। মেমব্রেনে হয়তো থাকে না, বাট ইনার সারফেসের সাথে থাকে। ঠিক আছে, তাহলে PS2 থেকে সাইটোক্রোম প্লাস্টোকুইনান, সেখান থেকে সাইটোক্রোম B6F, সেখান থেকে প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন সরি প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রন চলে যাচ্ছে PS1 এর কাছে। মানেটা কি? মানেটা কি হলো দেখো, PS1 তো ডিরেক্ট সানলাইট পেয়েছিল, সানলাইট পেয়ে ওর তো ইলেকট্রন চলে গেছিল, হারিয়ে গেছিল, পাশের জনের কাছে চলে গেছিল। তাহলে ওর ইলেকট্রন ল্যাকিং তৈরি হয়েছিল, সেই ল্যাকিংটাকে ফিল আপ করে দিচ্ছে কে? প্লাস্টোসায়ানিন। সামনে এরকম হাত বদল হয়ে হয়ে যে ইলেকট্রন গুলো আসছে, সেটা ফাইনালি এখানে স্টেবল করে দিচ্ছে PS1 কে। এবার PS1 থেকে আগেই যে ইলেকট্রনটা ছেড়ে বেরিয়ে গেছে, সে কোথায় চলে গেছে? FD এর কাছে ফেরোডক্সিন কে। ফেরোডক্সিন থেকে কোথায় চলে গেছে? FNR এর কাছে। FNR এবার লাস্টে এমন একজন মানুষকে দিয়ে দিয়েছে যে চেনটাকে ব্রেক করেছে, যে আর চেনটাকে কন্টিনিউ হতে দেয়নি। সেটা হচ্ছে NADP+। NADP+ একজন H+ এর সাথে রিঅ্যাকশন করে হয়ে গেছে NADPH। এবং দেখো NADPH+ হতে পারতো তো, তাহলে NADP প্লাস মানে NADP প্লাস H+ মানে NADPH+ হতে পারতো, কিন্তু H+ প্লাস ইলেকট্রন ইজ ইকুয়াল টু তো H, মানে আমার H+ মানে একটা প্রোটন, তার সাথে একটা ইলেকট্রন দিয়ে দিলে আমার হাইড্রোজেন অ্যাটম তৈরি হয়ে যাচ্ছে, মানে H+ প্লাস আর ইলেকট্রন ইজ ইকুয়াল টু H হয়ে গেল। তাহলে দেখো এখানে আমার ওটা NADPH হয়ে গেল। বোঝা গেল এই জায়গাটা? ইলেকট্রনের দেওয়া নেওয়া সব বোঝা গেল তো? স্বপ্নজিৎ, মৌলি, বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এরপরে দেখো, তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে লাইট রিঅ্যাকশনের ওয়ান অফ দ্য প্রোডাক্ট ছিল NADPH। NADPH কি করে তৈরি হলো সেটা আমরা বুঝে গেলাম। আর একটা প্রোডাক্ট লাইট রিঅ্যাকশনে আমরা পেয়েছিলাম, সেটার নাম হচ্ছে ATP। তো ATPটা এখন কি করে তৈরি হলো সেটা আমরা এখনো পড়িনি। দেখো এটিপি হচ্ছে একটা মানে আমাদের এনার্জি কারেন্সি, যেখান থেকে আমাদের এনার্জি পাই আমরা। এবার এটিপি কি করে তৈরি হয় বলো তো? এটিপি তৈরি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাই তো? 3টে ফসফেট লেগে রয়েছে, কিন্তু এটিপি তৈরি হচ্ছে ADP প্লাস PI থেকে, মানে অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যদি আমি আরেকটা ফসফেট লাগিয়ে দিই, তাহলে চলে চলে মানে হয়ে গেল অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হতে গেলে আমার যে র ম্যাটেরিয়ালস গুলো লাগে, সেটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট আর একটা ফসফেট। জাস্ট আমার এটুকু লাগবে। এবার এই অ্যাডিনোসিন ডাইফসফেট আর ফসফেট এমনিই সেলের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে ওগুলো যখন যুক্ত হয়ে গিয়ে এটিপি তৈরি করে দিচ্ছে না। কারণটা কি? কারণ ও হচ্ছে আহ মানে এখানে H+ প্রোটন পাম্পের একটা দরকার হয়। ঠিক আছে, প্রোটন ছাড়া এটিপি তৈরি হবে না। ঠিক আছে, এবার এই প্রোটনের একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়। H+ মানে প্রোটন, তো প্রোটনের একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে লাগে, মানে লুমেনের মধ্যে আমি প্রোটনের কন্টেন্ট অনেকটা বাড়িয়ে দেব, আর লুমেনের বাইরে মানে যেটা আমাদের ম্যাট্রিক্স, ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স, সেখানে আমি প্রোটনের কন্টেন্ট অনেকটা কমিয়ে দেব। তাহলে আমার প্রোটন বাইরে থেকে মানে বেশি থেকে কমের দিকে আসতে চাইবে। এবার যখন এই কমের দিকে আসতে চাইবে, এই যে এটিপি তৈরি হচ্ছে যে জিনিসটার ওপরে, সেটার নাম হচ্ছে এটিপি সিনথেস। এইটা হচ্ছে এটিপি সিনথেস। দেখো ব্যাডমিন্টনের র্যাকেটের মতো, এখানে একটা লম্বা দণ্ড থাকে যেটা আমার মেমব্রেনের মধ্যে গাঁথা রয়েছে, আর তাছাড়া ব্যাডমিন্টন র্যাকেটের মাথার মতো একটা গোল মতো জিনিস থাকে। ঠিক আছে, তো এই দণ্ডের ওপরে গোল মতো জিনিসটা না বাই 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 করে ঘুরতে পারে, সেকেন্ডে অনেকবার ঘোরে। মানে এখানে একটা মোটর প্রোটিন থাকে, এই গোল জিনিসটা ওই দণ্ডটার ওপরে বাই বাই করে ঘুরতে থাকে, এবং ঘুরবে যত, এখান থেকে ভেতর থেকে বেশি জায়গা থেকে বেশি প্রোটন, নিচে বাইরে কম প্রোটন, তো বেশি থেকে কমের দিকে প্রোটন আসতে থাকে, এবং যত প্রোটন আসতে থাকে তত ADP প্লাস PI অ্যাড হয়ে গিয়ে এটিপি তৈরি করে। তাহলে এই হচ্ছে এটিপি তৈরির প্রসিডিওর। ঠিক আছে, তাহলে প্রোটন আমার আসবে, বেরোবে, এবং সেখান থেকে আমার এটিপি তৈরি হবে, বাই বাই করে ঘুরবে ওইটা, আর তারপর সেখান থেকে আমার এটিপি তৈরি হচ্ছে। এটিপি এভাবে তৈরি হচ্ছে। এবার নেক্সট প্রশ্ন হলো যে আমার হঠাৎ করে লুমেনের ভেতরে প্রোটন বেশি হয়ে গেল কি করে? লুমেনের ভেতরে হঠাৎ করে প্রোটন বেশি আর বাইরে কম কি করে হয়ে গেল? দেখো, এটা খুব মজাদার জিনিস। দেখো এখানে 3টে জায়গা আছে যেখানে আমাদের প্রোটন বেশি হচ্ছে, 3টে কারণে আমাদের প্রোটন বেশি হচ্ছে। কি কি? এখানে আমাদের ওয়াটার স্প্লিটিং হচ্ছে, ওয়াটার স্প্লিটিং হওয়ার ফলে আমাদের ডিরেক্ট একটা প্রোটন তৈরি হয়ে গেল, তাহলে এখানে আমি প্রোটনের কন্টেন্ট বেশি পাচ্ছি ওয়াটার স্প্লিটিং এর কারণে। আর একটা কি হচ্ছে, এখানে দেখো প্লাস্টোকুইনান যখন PQ থেকে PQH2 হচ্ছিল, তখন কিন্তু স্ট্রোমা থেকে মানে লুমেনের বাইরের অঞ্চল থেকে H+ নিচ্ছিল,
দিয়ে PqH2 হচ্ছিল, আর PqH2 থেকে যখন ও PQ হচ্ছে তখন কিন্তু এই স্ট্রোমার মধ্যে H প্লাসটাকে ছেড়ে দিয়ে হচ্ছে, বোঝা গেল? তাহলে PQ থেকে যখন ও PqH2 হচ্ছে সেই H প্লাসটাকে নিচ্ছে ও স্ট্রোমা থেকে, এবার PqH2 যখন PQ এ কনভার্ট হয়ে যাচ্ছে তখন এই H প্লাসটাকে ছেড়ে দিচ্ছে ও লুমেনের মধ্যে। তাহলে কি হলো, আমাদের স্ট্রোমা থেকে আমি H প্লাস তুলে নিচ্ছি আর সেই H প্লাসটাকে আমি ছেড়ে দিচ্ছি কোথায়, লুমেনে। তাহলে একই সাথে আমাদের স্ট্রোমাতে H প্লাস কমে গেল আর লুমেনে H প্লাস বেড়ে গেল। ক্লিয়ার? আগেরটাতে আমার লুমেনেই শুধু বেড়েছিল, আমি স্ট্রোমা থেকে কমাইনি, কিন্তু এটাতে আমি স্ট্রোমা থেকেও কমাচ্ছি আবার লুমেনেও বাড়াচ্ছি, দুটো কাজই করছি। এভাবে এই দুটো পদ্ধতিতে তাহলে আমাদের লুমেনের ভেতরে প্রোটন কিন্তু বাড়ছে। নেক্সট হচ্ছে আরেকটা পদ্ধতি, সেটা দেখো, এখানে হচ্ছে NADP প্লাস প্লাস H প্লাস ইজিক্যাল টু NADP H হয়ে গেল না? তার মানে NADP স্ট্রোমাতে যে H প্লাস গুলো ঘুরে বেড়াচ্ছিল সেগুলোকে ডিরেক্ট নিজের ভেতরে ঢুকিয়ে নিল। নিজের ভেতরে ঢুকিয়ে নিল মানে স্ট্রোমাতে H প্লাস এর নাম্বারটা কমিয়ে দিল। তাহলে এগেন স্ট্রোমাতে নাম্বার কমে যাচ্ছে H প্লাস এর, এখানে লুমেনের নাম্বার বাড়ছে না, লুমেনের ভেতরে H প্লাস এর নাম্বার কিন্তু NADPH কোনোভাবেই বাড়াতে হেল্প করছে না, কিন্তু উল্টো দিক থেকে স্ট্রোমার H প্লাস এর নাম্বারটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে এইরকম ভাবে সবকিছু মিলিয়ে ফাইনালি আমার তো H প্লাস এর একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। কিভাবে, ভেতরে লুমেনের ভেতরে দেখো H প্লাসটা কমে গেল আর লুমেনের বাইরে ম্যাট্রিক্সে আমার H প্লাসটা বেড়ে গেল। তাহলে এই টোটাল জিনিসের ফলে আমার একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হলো, যেটা হচ্ছে বেশি হচ্ছে লুমেনে আর লুমেনের বাইরে ম্যাট্রিক্সে মানে স্ট্রোমাতে অ্যাকচুয়ালি কম। তাহলে আমার ভেতরের থেকে বাইরের দিকে H প্লাস বাই বাই করে আসতে শুরু করবে, এবং যখন আসবে তখন এটা ঘুরবে এবং ঘোরার সময় ADP প্লাস PI H প্লাস এর প্রেজেন্সে ATP তৈরি করে দিচ্ছে। এই গোটা ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম। এটা কি দেখো, আমরা জেড স্কিমে কিভাবে বলবো, এই যে এইখানে যে ইলেকট্রনটাকে গেছে পরপর পরপর, এটা কি আমরা জেড স্কিমে কিভাবে বলবো? জেড স্কিমে শুরু হচ্ছে P680 মানে PS2 তে, সেখান থেকে আমাদের যাচ্ছে ফিওফাইটিন, সেখান থেকে আমাদের প্লাস্টোকুইনান, PQ মানে প্লাস্টোকুইনান বলেছিলাম। তার মানে দেখো আমি বললাম NCERT তে খুব সিম্পলিফাইড একটা ভার্সন দিয়েছে, মাঝখানে এদের মাঝেও আরো অনেক কেমিক্যালস থাকে সেগুলোর নাম দেয়নি, তাহলে এইখান থেকে আমরা সেই কেমিক্যালস গুলোর নাম পেয়ে যাচ্ছি। ফার্স্টেরটা হচ্ছে ফিওফাইটিন, তারপরে আসছে আমাদের প্লাস্টোকুইনান, প্লাস্টোকুইনানের পরে আমাদের সাইটোক্রোম B6F কমপ্লেক্স, তারপরে প্লাস্টোসায়ানিন, এগুলো ঠিকই আছে। তারপরে PS1 ফাইনালি কাকে দিচ্ছে, ফেরোডক্সিনকে, ফেরোডক্সিন দিয়ে দিচ্ছে FNR কে, সে দিয়ে দিচ্ছে NADP কে, দিয়ে NADP প্লাস হয়ে যাচ্ছে NADPH। এই হলো গোটা ঘটনা, ঠিক আছে? নেক্সট দেখো, হ্যাঁ ওটাকে আমরা জেড স্কিম বলি, কারণ জেড এর মতো দেখতে তাই জেড স্কিম বলি। আচ্ছা, এছাড়াও আরেকটা রিয়াকশন হয়, সেটা হচ্ছে সাইক্লিক্যাল ফসফোরাইলেশন, দাঁড়াও সাইক্লিক্যাল মানে সাইক্লিক্যাল ফটোসিনথেসিস। দাঁড়াও এখানে আর কিছু আছে, হ্যাঁ যেমন এখানে ধরো আরো ডিটেলস রয়েছে, মানে ও প্রথমে ফিওফাইটিন কে দিচ্ছে, তারপরে QA, তারপরে QB, তারপরে প্লাস্টোকুইনান, তারপরে আরএন সালফার প্রোটিন। আচ্ছা, প্লাস্টোকুইনান আগে সাইটোক্রোম B6F গুলো আছে, তারপরে প্লাস্টোসায়ানিন, সেখান থেকে যাচ্ছে আবার A0, A1, FX, FA, FB, FD করে FNR। অনেক ডিটেলস, আরো অনেক মানে ইয়ে থাকে, কেমিক্যালস থাকে, তো সেগুলো এত ডিটেলস কেউ পড়ে না, আসেও না। কিন্তু তোমরা মানে জেনে রাখো, মানে যে মাঝখানে NCERT তে খুবই সিম্পলিফাইড একটা ভার্সন আছে, তোমরা জেনে রাখতে পারলে জেনে রাখতে পারো। নেক্সট হচ্ছে দেখো, এটাও জেড স্কিমই দেখিয়েছে NCERT তে, এই স্কিমের মানে এই সিম্পলিফাইড ভার্সনটাও রয়েছে জেড স্কিমের, খুবই সিম্পলিফাইড একটা ভার্সন রয়েছে জেড স্কিমের। শুধু জেড স্কিমে যেটা দেখানো সেটা হচ্ছে ATP টা তৈরি হচ্ছে জেড স্কিমের লাইভ রিঅ্যাকশনে কিন্তু ATP তৈরি হয়, এটা দেখাতে হবে। এবারে দেখো ফার্টিলাইসিস অফ ওয়াটারটা মানে টেক্স প্লেস হচ্ছে যে MnCl CA এই মলিকিউলস গুলোর প্রেজেন্সে, এটা জাস্ট একবার দেখে নেবে, একই জিনিস বলা রয়েছে। লুমেনের ভেতরে ওয়াটারটা স্প্লিটিং হচ্ছে। আচ্ছা, হ্যাঁ এটিপি কি করে তৈরি হচ্ছে দেখো, এখানে ফসফোরাইলেশন আর ফটোফসফোরাইলেশন এই দুটো জিনিস আছে। ফসফোরাইলেশন এখানে ঘটছে, কার ফসফোরাইলেশন করছে? ADP, অ্যাডিনোসিন ডাইফসফেটের ফসফোরাইলেশন ঘটছে। অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট অ্যাড হয়ে গিয়ে কি তৈরি করছে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা ATP। তার মানে আমার ফসফোরাইলেশনটা হচ্ছে ADP, তার সাথে একটা করে ফসফেট লাগিয়ে দিয়ে আমি আবার ATP তৈরি করছি। এবার তার মানে ফসফোরাইলেশন মানে বুঝলাম যে ফসফেট গ্রুপকে লাগিয়ে দেওয়া, এটা মানে হচ্ছে ফসফোরাইলেশন। এখানে কার ভেতরে লাগাচ্ছি? ADPর ভেতরে লাগিয়ে ATP তৈরি করছি, ওকে। এরপর ফটোফসফোরাইলেশন কাকে বলে? ফসফোরাইলেশন আবার তিন রকমের হতে পারে।
ফটোফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন আর হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এই অক্সিডেটিভ আর সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন গুলো যখন আমরা রেসপিরেশন করব তখন খুব ভালো করে বুঝতে পারবো, এখন বললে বুঝতে পারবে না। এখন যেটা পড়বে সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। তখন আমরা আবার ফটোফসফোরাইলেশন সম্বন্ধে একবার বলে দেবো, কারণ ওই দুটো যখন বলবো একসাথে তুলনা করার জন্য বলে দেবো। বাট ফটোফসফোরাইলেশন কথা থেকে বুঝতে পারছো, ফটো মানে হচ্ছে লাইট, লাইটের প্রেজেন্সে যে ফসফোরাইলেশনটা ঘটছে সেটাকে আমরা ফটোফসফোরাইলেশন বলছি। আর লাইট রিঅ্যাকশনের লাস্টে কি হয়েছিল, লাইট রিঅ্যাকশনের লাস্টে আমাদের এডিপি প্লাস পিআই থেকে এটিপি হয়েছিল, এবং এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো লাইটের প্রেজেন্সেই ঘটেছে, লাইট থাকছে বলেই ঘটেছে, সেই কারণে এগুলোকে আমরা ফটোফসফোরাইলেশন বলি। ওকে, আচ্ছা। এবার কিছু কিছু জায়গা মতো কিছু কিছু এনজাইম রয়েছে, যেমন ধরো একদম লাস্ট যে রিঅ্যাকশনটা ছিল এনএডিপি প্লাস এইচ প্লাস ইজ ইকুয়াল টু এনএডিপি এইচ, এটা একটা এনজাইম সেই রিঅ্যাকশনটাতে হেল্প করেছে, সেই এনজাইমটার নাম হচ্ছে এনএডিপি রিডাক্টেজ। ঠিক আছে, সে হেল্প করেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যাঁ, এবারে আমাদের জানতে হবে সাইক্লিক ফটোফসফোরাইলেশন। সাইক্লিক ফটোফসফোরাইলেশন বলে আরেকটা ফটোফসফোরাইলেশন হয়, তার এখানেও ফুল ছবি দেওয়া নেই, আমি একটা ফুল ছবি ডাউনলোড করে তোমাদের দিই। আচ্ছা, সাইক্লিক ফসফোরাইলেশনের ছবি হচ্ছে এইটা, ঠিক আছে, এটা সাইক্লিক ফসফোরাইলেশনের ছবি। আর ডান দিকে যে ছবিটা দিয়েছি সেটা কিন্তু সাইক্লিক নয়, এটা হচ্ছে জেড স্কিমের ছবিটা, যেটা আমি আগেরটাতে বোঝালাম। এটা এবার এই পাশাপাশি দুটো ছবিকে রেখেছি কম্পেয়ার করে বোঝানোর জন্য। দেখো, সাইক্লিক ফসফোরাইলেশন যে লাইট হারভেস্টিং সিস্টেমটা দিয়ে শুরু হয়েছে সেটা একটাই লাইট হারভেস্টিং সিস্টেম, সে হচ্ছে PS1, সে হচ্ছে P700। কিন্তু আমার এখানে যখন করেছিলাম জেড স্কিমে তখন আমার দুটোই ছিল। এবার দেখো P700 এখানে প্রথমে কাকে দিয়েছিল, ইলেকট্রনটা ফেরোডক্সিনকে। তো এখানেও P700 ইলেকট্রনটা প্রথমে কাকে দেবে, ফেরোডক্সিনকে। ফেরোডক্সিনকে দিয়ে দিল। এরপর ফেরোডক্সিন কাকে দিয়েছিল, এফএনআর কে, কারণ এফএনআর কে দেওয়া মানেই এফএনআর এনএডিপিএইচ কে দিয়ে দেবে, এনএডিপি কে দিয়ে দেবে,
আর ওই ইলেকট্রনটা কিন্তু ঘুরে আসবে না, তাহলে আমার তো সাইকেলটা কমপ্লিট হবে না। তাহলে আমি সাইক্লিক কি করে বলবো? তাই জন্য ফেরোডক্সিন কিন্তু এফএনআর কে দেবে না। ফেরোডক্সিন সাইক্লিক ফসফোরাইলেশনের মানে সাইক্লিক ফসফোরাইলেশন করতে গেলে ফেরোডক্সিন কাকে দিয়ে দেবে? ডিরেক্ট প্লাস্টোকুইনান, প্লাস্টোকুইনান কে দিয়ে দেবে, ঠিক আছে? এবার দেখো প্লাস্টোকুইনান কাকে দেওয়ার কথা ছিল? সাইটোক্রোম B6F, দেখো এখানে দিচ্ছে প্লাস্টোকুইনান সাইটোক্রোম B6F কে দিচ্ছে। সাইটোক্রোম B6F কাকে দিত? প্লাস্টোসাইনিন কে, দেখো এখানে প্লাস্টোসাইনিন দিচ্ছে। প্লাস্টোসাইনিন কাকে দিত? PS1 কে, দেখো এখানে PS1 দিচ্ছে। তাহলে ব্যাপারটা বুঝে গেলে। আমি জাস্ট ফেরোডক্সিন কে পাল্টে দিলাম, ফেরোডক্সিন কে কাকে দিতে বাধ্য করলাম? প্লাস্টোকুইনান কে, ব্যাস খেলা শেষ। আমার এখানে সম্পূর্ণ সাইক্লিক্যাল হয়ে গেল। এখানে যেমন আমার PS2 ইলেকট্রনটা ওয়াটার স্প্লিটিং করে নিচ্ছিল, PS1 কিন্তু ওয়াটার স্প্লিটিং করে নিচ্ছিল না, PS1 নিচ্ছিল PS2 এর থেকে। সেটা এখানে PS1 তো PS2 কে এখানে পাচ্ছে না, কারণ এখানে শুধুমাত্র PS1 ইনভলভ। তাহলে PS1 কি করে পাবে? PS1 যে ইলেকট্রনটা নিজে ছাড়ছে সেই ইলেকট্রনটা কি ফেরত পাচ্ছে অন্যভাবে। কিভাবে? যে ও ফেরোডক্সিনকে চালনা করে দিল প্লাস্টোকুইনানকে দেওয়ার জন্য। এবার পরপর যেমন ছিল আগেরটা সেরকম ভাবেই চলে এলো, ঠিক আছে? তো PS1 এর ক্ষেত্রে সাইক্লিক্যাল হচ্ছে প্রসিডিওরটা। এবং দেখো এটিপি তৈরি করার জন্য এখানে দুজনের মুখ্য ভূমিকা ছিল না? এটিপি তৈরি করার জন্য এখানে প্লাস্টোকুইনান H+ এর কনসেন্ট্রেশনটা স্ট্রোমাতে কমিয়ে দিয়েছিল, লুমেনে বাড়িয়ে দিয়েছিল। দেখো এখানে প্লাস্টোকুইনানের এই জায়গাটাতে একটা এটিপি তৈরির ছবি দেখানো আছে, ঠিক আছে? আবার কোথায় কি হয়েছিল এখানে দেখো আর দুটো জায়গা তো এখানে বলা নেই, ঠিক আছে? এখানে এখানে এটিপি তৈরি হচ্ছে, মোট কথা এটুকু জেনে রাখবে। তো তার মানে সাইক্লিক্যাল ফটোফসফোরাইলেশনেও আমাদের এটিপি তৈরি হয়, এবং সাইক্লিক্যাল ফটোফসফোরাইলেশন আর জেড স্কিম নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন দুটোই কিন্তু প্ল্যান্টের মধ্যে হয়। জেড স্কিমেও হয় এটিপি তৈরি, আর সাইক্লিকেও হয় এটিপি তৈরি। তো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোনো প্ল্যান্ট দুটো রকমের ফটোফসফোরাইলেশনই করে, দু রকমই করে, ঠিক আছে? তো সাইক্লিক ফটোফসফোরাইলেশনের প্রয়োজনীয়তাটা পড়ছে এই কারণে, কারণ বেশি করে এটিপির মানে প্ল্যান্ট বডিতে যদি বেশি করে এটিপির প্রয়োজন হয় তখন কিন্তু তাহলে আমাদের সাইক্লিক ফসফোরাইলেশন কিন্তু করাতে হয়। ওকে, তাহলে এই হলো আমাদের সাইক্লিক ফসফোরাইলেশন, আর এটা হলো আমাদের নন সাইক্লিক ফসফোরাইলেশন। পাশাপাশি রেখে কম্পেয়ার করে পরিষ্কার বুঝিয়ে দিলাম, আর কোনো রকম কোনোদিন ভুল হবে না। আর এইটা রয়েছে তোমাদের এনসিইআরটি তে। এটা বলেছে দেখো ফটো সিস্টেম 1 এক্সচেঞ্জ মানে চার্জড আপ হয়ে ইলেকট্রন অ্যাকসেপ্টরকে ইলেকট্রন দিয়ে দিল, সেখান থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে এডিপি প্লাস পিআই হয়ে গেলে মানে তৈরি হয়ে গেল এটিপি, ঠিক আছে? তাহলে আমরা এটুকু অন্তত জানবো যে সাইক্লিক ফসফোরাইলেশনে আমাদের এটিপি তৈরি হয়, কিন্তু এনএডিপিএইচ কি তৈরি হলো নাকি? এনএডিপিএইচ কিন্তু তৈরি হলো না, কারণ এনএডিপি কে যদি আমি ইলেকট্রন দিয়ে দিতাম তাহলে কিন্তু সে আর ইলেকট্রনকে ব্যাক করতো না, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের সাইক্লিক ফসফোরাইলেশনে আমাদের এনএডিপিএইচ তৈরি হয় না, বরং এটিপি তৈরি হয়। ক্লিয়ার এতদূর সবার? হ্যাঁ ম্যাম। ওকে, এবার বলেছি হ্যাঁ এটিপি ম্যাম। কি করে তৈরি হয়। দেখো এটিপি এখানে যে ইয়েগুলো আছে ওরা এবার ডিটেলসে বলবে। আমি অলরেডি তোমাদের বোঝালাম যে এটিপি কি করে তৈরি হচ্ছে। একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, সেখান থেকে এটিপি ফাইনালি প্রোটন গুলো বেশি থেকে কমের দিকে আসতে চেষ্টা করছে, এবং যার ফলে মোটর প্রোটিনটা যেটা F0F1 পার্টিকেল, বিশেষ করে ক্লোরোপ্লাস্টে, সেই পার্টিকেলে F0F1টা বাই বাই করে ঘুরছে, মানে ঘুরছে হচ্ছে তোমার F1টা ঘুরছে, এবং সেখান থেকে আমাদের এটিপি তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা। কেমো অসমোসিস বলা হয়, এই ঘটনাটাকে কেমো অসমোসিস বলা হয়, কারণ কেমিক্যালের অসমোসিস হচ্ছে। কিভাবে? প্রোটন পাম্প জেনারেট হচ্ছে, তারপরে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, তারপরে এটিপিএস মলিকিউল, মানে এটিপিএস কি আমরা এটিপি সিনথেসিস বলি, সিনথেটেস বলি, আর এখানে তারপরে মেমব্রেন আছে। ব্যাপারটা কি এটিপি সিনথেসাইজ মানে এটিপি সিনথেটেস, এটা কি আমরা কেন এটিপিএস বলি? এটিপিএস মানে হচ্ছে যে এটিপি কে ভাঙে, আর এটিপি সিনথেটেস মানে হচ্ছে যে এটিপি কে তৈরি করে, সম্পূর্ণ আলাদা। কিন্তু ওই মেশিনটাকেই আমরা এটিপি সিনথেটেস বলি, আবার ওই মেশিনটাকেই আমরা এটিপিএস বলি। তাহলে ব্যাপারটাকে আমার উল্টো উল্টো হয়ে গেল না? অ্যাকচুয়ালি কি হয় যে এই মেশিনটাকে না সায়েন্টিস্টরা বিভিন্ন ভাবে সেল মানে ল্যাবরেটরিতে কোনো একটা লিভিং বডি থেকে বার করে সেলুলার অ্যাঙ্গেল থেকে স্টাডি করার চেষ্টা করেছিলেন। কিন্তু যতবারই ওনারা সেলের বাইরে মানে তোমার নর্মাল হ্যাবিটেট যে তার বাইরে ল্যাবে এনে করতে চেয়েছেন, ততবারই কিন্তু এটিপি সিনথেটেস
এটিপি সিনথেসিস করার পরিবর্তে এটিপি কে ভেঙে দিয়েছে। ঠিক আছে, এটিপি কে ভেঙে দিয়েছে। এর কারণ ব্যাপারটা হচ্ছে হয়তো তোমার H প্লাস কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্টে কিছু মানে পরিবর্তন হয়ে যায় কালচার মিডিয়ামের সাথে, সেলের ভেতরে কিছু একটা গন্ডগোল হয়। কিন্তু মোট কথা যতবারই এটাকে সায়েন্টিস্টরা প্র্যাকটিক্যালি করতে গেছেন ততবারই কিন্তু এটিপি তৈরি হওয়ার পরিবর্তে এটিপি ভেঙে দিয়েছে। কিন্তু বডির ভেতরে কিন্তু এটা এটিপি তৈরিই করে। ঠিক আছে, বডির ভেতরে এটা এটিপি কে তৈরি করে। আর আর যখন আমরা সেলের মধ্যে মানে ল্যাবের মধ্যে করছি তখন কিন্তু সেটা এটিপি কে ভেঙে দিচ্ছে, যার ফলে ওই একই মেশিনারি সেটার আমরা এটিপি সিনথেসিস নামেও যেমন ডাকছি, এটিপিএস বলেও ডাকতে হচ্ছে। ওকে, বাকি তো তোমাদের বললাম। হ্যাঁ, H প্লাস কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সবটাই বলেছি। B6F থাকে, বিভিন্ন সাইটোক্রোম বিভিন্ন জায়গায় থাকে। এই সাইটোক্রোমটাকে যে আমরা সাইটোক্রোম B6F বলি, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো, তো হুইচ আয়ন্স হেল্পস ইন ফটোলাইসিস অফ ওয়াটার, দেখবে ওখানে আমরা Mn প্লাস পড়েছিলাম, Cl মাইনাস পড়েছিলাম, Mg2 প্লাস এর কথা কিন্তু পড়িনি। ঠিক আছে, এখানে এই স্লাইডেই রয়েছে। লাইট রিঅ্যাকশন অফ ফটোসিনথেসিস রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ, লাইট রিঅ্যাকশনে দেখো তাহলে আমাদের অক্সিজেনও তৈরি হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটারের পরে, NADP H+H+ ও তৈরি হয়ে যাচ্ছে, আর এটিপিও তৈরি হয়ে যাচ্ছে, তিনটেই তৈরি হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এতদূর অব্দি সবাই বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। কোনো প্রশ্ন আছে এতদূর অব্দি? মানে লাইট রিঅ্যাকশনটা আজকে কমপ্লিট হলো। তোমাদের সাইক্লিক ফটোফসফোরাইলেশন জিনিসটা কি, নন সাইক্লিক বা জেড স্কিম, তারপরে তার সাথে এটিপি তৈরি মানে প্রোটন গ্রেডিয়েন্ট, সবকটা একই জায়গায় একদম লোকেশন ধরে পড়লে দেখবে কোনোদিন ভুলবে না। মানে যখন আমরা জেড স্কিমটা পড়লাম প্রথমেই আমরা প্লাজমা মেমব্রেনে পড়ে নিয়েছিলাম, জেড স্কিম ধরে আলাদা করে পড়িনি। প্লাজমা মেমব্রেনের কোথায় কি হচ্ছে, প্লাস্টোকুইনটা আমাদের লিপিড বাইলেয়ারের মধ্যে থাকছে, প্লাস্টোসাইনিনটা আমাদের ইনার মেমব্রেনের ইনার সারফেসের দিকে থাকছে, মানে মেমব্রেনের ইনার সারফেসের দিকে থাকছে। মানে এইটা যদি ভিজুয়ালাইজ করে করে পড়তে পারো না তাহলে আর ফটোসিনথেসিস চ্যাপ্টার যে মনে হয় বিশাল টাফ, বিশাল টাফ কিছুই না। যে চ্যাপ্টার গুলোকে দেখে মনে হয় বিশাল টাফ, অ্যাকচুয়ালি ওগুলোই খুব ইজি হয়। কারণ এখানে কয়েকটা রিয়াকশন আছে জাস্ট, এবং পরপর কয়েকটা ঘটনা আছে। বরং এই সমস্ত চ্যাপ্টারে মনে রাখার সময় মানে মনে রাখার হ্যাপাটা কম। অ্যানিমাল কিংডম, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস প্রচুর মনে রাখতে হয়। ফটোসিনথেসিস, তারপর ক্লাস 12 এর মলিকুলার বায়োলজি, এগুলো হচ্ছে কনসেপচুয়াল চ্যাপ্টার। এবার হ্যাঁ, মলিকুলার বায়োলজি কনসেপ্টের সাথে তোমার ইনফরমেশনও রয়েছে, যাই হোক। তো মোট কথা এগুলো কনসেপচুয়াল, একবার যদি কনসেপ্টও ঠিকঠাক করে মাথায় ঢুকে যায় আর কোনোদিন ভুলবে না। জাস্ট কয়েকবার রিভিশন দিতে হবে হয়তো, বাট কোনোদিনই ভুলবে না। ঠিক আছে, তো একদম ভয় পাবে না, খুবই ইজি একটা চ্যাপ্টার, দেখবো খুবই ইজি হয়ে যাবে। ওকে, তো চলো আজকে আমরা ক্লাসটা আজকে এখানেই রাখি। তোমাদের কি কারোর কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে? কোনো রকম কোনো ডাউট আছে ম্যাম, মৌলি, স্বপ্নদি? ম্যাম হাইড্রোলাইসিস কোথায় হয়? হাইড্রোলাইসিসটা কোথায় হলো বলো, ছবিতে কি দেখলে? মানে কি যেন ওয়ালস অফ থাইলাকয়েড, না, ওয়ালসে তো হলো না, লুমেনে হলো। গ্রানা। ওকে, ঠিক আছে। লুমেনে হলো না, লুমেনের ঠিক। ভেতরে দেখালাম ছবিটা আমরা, হ্যাঁ ছবিটা হ্যাঁ দেখবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। এখানে ঠিক আছে। তাহলে হ্যাঁ। অনেক কিছু দেখবে ওই ছবি দেখেই হয়ে যাবে, অর্ধেক জিনিস ছবি দেখেই অ্যান্সার হুম। হয়ে যাবে, আর মনেই রাখতে হচ্ছে। আচ্ছা, ক্লাস শেষ করবো বলে দিয়েছিলাম ভুল করে, ক্লাস তো শেষ হবে না। আমরা ওই ব্রিদিং আর সার্কুলেশনের উপরে অ্যাসারশন রিজনিং প্র্যাকটিস করব। ওকে, তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের কোয়েশ্চেন পাঠাচ্ছি, দুটোরই থেকে পাঁচটা ঠিক পাঁচটা আছে। করে ছবি পাঠাচ্ছি। স্টেটমেন্ট বেসড আর অ্যাসারশন রিজনিং বেসড কিছু কোয়েশ্চেন্স আছে, তো তোমরা সেগুলো সলভ করে আমাকে পাঠাও। ঠিক আছে। আমি একটা একটা করে পাঠাচ্ছি। হ্যাঁ, প্রথমে ব্রিদিং থেকে পাঠাচ্ছি, তারপর সার্কুলেশন থেকে পাঠাচ্ছি।
ও আচ্ছা, তারও আগে কালকে সকালে 7:30 থেকে ক্লাস আছে। সবাই ফাঁকা আছো তো? হ্যাঁ ম্যাম। স্বপ্নজিৎ? হ্যাঁ। ওকে, 7টা থেকে করলে কি অসুবিধা হবে গো তোমাদের? 7টা থেকে যদি ক্লাসটা নিই? 7টা না থেকে ম্যাম। প্রবলেম হবে? না ম্যাম। তাহলে আমি চেষ্টা করবো, দেখি আমি 7টা থেকে 7:30টার মধ্যে আমি গ্রুপে জানিয়ে দেবো কখন নেব। তো তখন নিয়ে নেবো, ঠিক আছে? দেখো, ব্রিদিং এর উপর কোয়েশ্চেন্স গুলো পাঠালাম, এরপর সার্কুলেশনের উপর পাঠাচ্ছি। তোমরা অ্যান্সার করে গ্রুপেই আমাকে জানাবে। আচ্ছা, কালকের ক্লাসটা সকাল 7টা বা 7:30, ঠিক আছে? সকালবেলা বলেছিলাম।
7টায় নেবো না 7:30টায় নেবো আমি মেসেজ করে দেবো।
কমপ্লিট হয়েছে? স্বপ্নজিৎ, মৌলি আর কমপ্লিট একটু হয়েছে? দাঁড়ানো। ম্যাম আমার হয়ে গেছে। মৌলি, আচ্ছা তাহলে মৌলি পাঠিয়ে দাও তুমি গ্রুপে। ওকে ম্যাম। আমার দুটো থেকেই একটা একটা কোয়েশ্চেন হয়নি কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি গ্রুপে বলে দাও কোন দুটো হয়নি, আমি দেখবো, মানে অডিও করে ম্যাম পাঠিয়ে দেবো। ম্যাম আমি ওকে, আনসারে মার্ক করেছি। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাম। ওকে, স্বপ্নজিতেরও হয়ে গেছে তাই তো? ম্যাম ইয়েটা দিয়ে দিচ্ছি স্যার, বডি ফ্লুইডসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্রিদিংটা পাঠালে, বডি ফ্লুইডস এর কয়টা বাকি রয়েছে? লাস্ট দুটো। ওকে, মৌলি পাঠিয়ে দাও, হ্যাঁ।
স্বপ্নজিৎ টাইম কিন্তু বেশি লাগছে, হ্যাঁ টাইম কিন্তু কমাতে হবে। প্রথম অ্যাসেশন রিজনিং বলে আমি বলছি না, বাট টাইম দুজনেরই বেশি লাগছে, কারণ এবারে বায়োলজি কোয়েশ্চেন খুব লেন্থি হয়েছিল এবারে নিতে, আর এই লেন্থি কোয়েশ্চেন থাকার কারণে অনেকেরই ফিজিক্স কেমিস্ট্রিতে টাইম কমে গেছে। তো কোয়েশ্চেন লেন্থি হলে টাইম লেগে যাচ্ছে পড়তে। তো তোমাদের ঘরে প্রচুর প্র্যাকটিস হ্যাঁ করতে ম্যাম। হবে, গুলো ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের প্রথম প্রথম ঠিক আছে সমস্যা নেই, কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাবার পর থেকে কিন্তু খুবই নিজেকে সচেতন থাকতে হবে টাইমটাকে বায়োলজিতে কমানোর জন্য। টাইমের 360 মানে বায়োলজি 360 মার্কস একদম 45 মিনিটস এর মধ্যে কমপ্লিট করে নিতে হবে, তবে গিয়ে তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতে টাইম এনাফ টাইম পাবে। বায়োলজি 45 মিনিটস এর থেকে এগিয়ে গেল মানেই ওদিকে কিন্তু টাইম কমতে শুরু করবে। একদম 45 মিনিটস এর মধ্যে ঘড়ি ধরে প্র্যাকটিস করবে। এবং ধরো সেই 360 মার্কস কে আমি যদি ডিভাইড করি, আমি ধরো 25টা প্রশ্ন দিয়েছি মানে 100 মার্কস, তাহলে তার প্রপোর্শনে কতটা টাইম হয় 45 মিনিটস এর রেসপেক্টে, সেটাকে ক্যালকুলেট করে কিন্তু তোমরা ঘড়ি ধরে প্র্যাকটিস করবে। যখন ডিপিপি গুলো করবে ঘড়ি ধরে সেভাবে প্র্যাকটিস করবে। আর অ্যাসেশন রিজনিং আমি প্রথম থেকেই এতটা স্ট্রিক্ট হচ্ছি না, বাট অ্যাসেশন রিজনিং আর স্টেটমেন্ট বেসড কোশ্চেনই হচ্ছে দা কি গেম চেঞ্জার। ওকে, তো এগুলোতেই টাইমটা বেশি খাবে, এগুলোতেই কিন্তু তোমাদের প্র্যাকটিসটা খুব ভালো করে তৈরি করতে হবে। মৌলি দুটো দুটো করে পারোনি? আচ্ছা হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আমি তুমি লিভ করে যাও, আমি অ্যান্সার পাঠিয়ে দেবো। দিয়ে আজকে হয়তো আর পসিবল হবে না, অনেকটা রাত হয়ে গেছে, তো আমি কালকেও ওই সকালে ক্লাস আছে তোমাদেরই আছে, তো আমি তারপরে সারাদিনে যদি কখনো ফাঁকা পাই, যদিও আমার খুব ব্যস্ত শিডিউল আছে, যাই হোক আমি এই উইকের মধ্যে জানিয়ে দেবো অ্যান্সার। ওকে, ওকে ম্যাম, থ্যাংক ইউ। স্বপ্নজিৎ কতগুলো? ম্যাম পাঠিয়ে দিই। ওকে ঠিক আছে। তোমার কিছু হয়নি এরকম আছে নাকি? 5 নম্বরেরটা হয়নি বোধ হয়। লাস্টেরটা ম্যাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি, আমি কাল পরশুর মধ্যে তোমাদের পাঠিয়ে দিচ্ছি মানে সলিউশনটা, আর অ্যান্সারটা এখনই পাঠিয়ে দিচ্ছি। দেখো, ঠিক আছে। চলো তাহলে গুড নাইট। ওকে।